শুরু করলাম দ্য হান্ট, সরাসরি টেক্সটে চলে আসছি। ঠিক আছে, দেখো দ্য হান্ট গল্পটা কিসের গল্প? একটা উপজাতির গল্প, ঠিক আছে, বা আদিবাসী সমাজের গল্প, যেখানে একটি মেয়ে থাকবে যার নাম মেরি। এবার মেরি এমন কারো নাম নয় যেটা ভারতীয় আদিবাসী সমাজে আমরা এমনি নাম দিয়ে থাকি। আমরা সাধারণত মেরি নামটা দিই না, ঠিক আছে। মেরি সাধারণত এমন একটা নাম বোঝায় যেটা ইউরোপিয়ানদের নাম দেওয়া, মেরি, রোজ, এই ধরনের নামগুলো সাধারণত ইউরোপিয়ান, অ্যালিস, রাইট, এই ধরনের নাম সাধারণত ইউরোপিয়ানরা দিয়ে থাকে, অস্ট্রেলিয়ানসরা দিয়ে থাকে, আমেরিকানস, মার্কিন মুলুকের বাসিন্দারা দিয়ে থাকে। কিন্তু এটা বড়ই অদ্ভুত বিষয় যে একটা আদিবাসী মহিলা বা আদিবাসী মেয়ে যার নাম আবার মেরি, বুঝতে পারলে? মানে এই নামটা শুনেই তোমার একটা আগ্রহ সৃষ্টি হয়ে যাবে এই চরিত্র সম্বন্ধে, যে মেরি কে? মেরি একটা আদিবাসী মেয়ে, অথচ তার নামটা একটা ইউরোপিয়ান নাম দেখতে পাচ্ছি, একটা অস্ট্রেলিয়ান টাইপের নাম দেখতে পাচ্ছি। কেন এইরকম হয়েছে, বুঝতে পারলে? মূলত এখানে একটা মেয়ে রয়েছে যে দেখতে আবার অস্ট্রেলিয়ানদের মতো দেখতে, আদিবাসী মেয়ে, মানে আদিবাসী সমাজে বড় হয়েছে, নামও মেরি, আর দেখতেও ফর্সা সুন্দর অস্ট্রেলিয়ানদের মতো। এখন প্রশ্ন হচ্ছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগে ওঠে আমাদের মাথায়, এ কি আদৌ আদিবাসী সমাজের মেয়ে নাকি? এই গল্পটা পড়বো মেরিকে নিয়ে, এবং মেরির জীবনে কি ঘটছে। লোভিতা জেলদার যখন আসছে তখন মেরির জীবনটা কিভাবে ঝড়ের মধ্যে পড়ে যাচ্ছে, সব কিছু আমরা এই গল্পে জানতে পারবো। গল্পের নাম হচ্ছে দ্য হান্ট। হান্ট মানে শিকার, হান্ট মানে শিকার। এখানে কে কাকে শিকার করবে? এখানে মেরি হচ্ছে শিকারী, মেরি শিকার করবে। তবে মেরি কোনো পশুকে শিকার করবে না, এক মানুষরূপী পশুকে শিকার করবে। মেরি তাইজিলদারকে শিকার করবে, যে তাইজিলদার বিভিন্নভাবে মেরিকে শারীরিক দিক থেকে পাওয়ার চেষ্টা করছিল, সেটা জোরপূর্বক হতে পারে, বিভিন্নভাবে। এবং তাইজিলদারকে হত্যা করাটাই মেরির কাছে একমাত্র বাঁচবার রাস্তা হয়ে দাঁড়ায়। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই মেরি খুব চতুরতার সাহায্য নিয়ে, খুব ভালো বুদ্ধির পরিকল্পনার সাহায্য নিয়ে, পরিকল্পনার সাহায্য নিয়ে শেষ পর্যন্ত তাইজিলদারকে মেরে ফেলছে। যেভাবে একটা শিকারী টোপ দিয়ে বাঘকে শিকার করে, ঠিক তাইজিলদারকেও ঠিক একইভাবে ওই বন্য পশুটাকে, তাইজিলদার মানবরূপী মানুষ কিন্তু আসলে সে মানুষ নয়, মানুষের কোনো কোয়ালিটি নেই তার মধ্যে, সে একটা পশু বলতে গেলে, মানুষের মতো দেখতে। সেই তাইজিলদারকে সে হান্ট করবে বা শিকার করবে। এইটা হলো মূল গল্প দ্য হান্টে। লিখছেন মহেশ্বেতা দেবী। এই গল্প পড়তে গিয়ে আদিবাসী সংস্কৃতি, রীতি নীতি, তাদের নিয়ম, বিভিন্ন বিষয় আমরা জানতে পারবো। সর্বোপরি একটা সুন্দর গল্প উঠে আসবে আমাদের সামনে, যেখানে আমরা অনেক বিষয় জানতে পারবো, যে আদিবাসী সমাজে কি রীতিনীতি চলে, সেখানে যারা রিচ পার্সন আছে তারা অনেক সময় আইন মানে না, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। লেটস গেট স্টার্ট গাইজ, চলো শুরু করা যাক। দ্য হান্ট, মহেশ্বেতা দেবী এটা লিখেছেন। মহেশ্বেতা দেবী নিয়ে বিশেষ কিছু বলবার নেই, তার কারণ তোমরা সবাই জানো মহেশ্বেতা দেবী কে ছিলেন এবং আদিবাসী সমাজের সাথে উনি কতটা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আদিবাসী সমাজকে উন্নয়নের কি নিরলস প্রচেষ্টাই না করেছেন মহেশ্বেতা দেবী। তো উনি এই মহেশ্বেতা দেবীর লেখা হচ্ছে দ্য হান্ট, খুব রিয়েলিস্টিক, মানে একদম যেন মনে হবে যেন কোনো কোথাও ঘটে যাওয়া ঘটনা, এমনি মনে হবে যেন উনি কোথাও শুনে এসছেন যে এমনি ঘটনা ঘটেছে এবং তারপর লিখেছেন, এমনি মনে হবে তোমার, বুঝতে পারলে? মানে এতটা রিয়েলিস্টিক গল্পটা। লেটস গেট স্টার্ট। The place is টেক্সট শুরু করে দিলাম। লেটস গেট স্টার্ট। দ্য প্লেস ইজ অন দ্য গোমো ডালটনগঞ্জ লাইন। জায়গাটা কোথায়? তুমি যদি গোমো ডালটনগঞ্জ লাইনে যাও তাহলে তুমি জায়গাটাকে দেখতে পাবে। জায়গাটা কোথায়? গোমো ডালটনগঞ্জ একটা জায়গা, গোমো একটা জায়গা। গোমো ডালটনগঞ্জ মাঝে যে জায়গাটা পড়ে সেইখানে কোথাও একটা জায়গা। ট্রেন স্টপড অ্যাট দি স্টেশন, ট্রেন মাঝে মধ্যে দাঁড়ায়। ওয়ান্স আপন এ টাইম, দাঁড়াতো কোনো একটা সময়। তাহলে কোন জায়গার কথা বলছি? গোমো ডালটনগঞ্জের মাঝামাঝি কোনো একটা জায়গা, যেখানে ট্রেন কোনো একটা সময় দাঁড়াতো। দ্য ট্রেন স্টপড অ্যাট দ্য স্টেশন ওয়ান্স আপন এ টাইম, কোনো একটা সময়ে ট্রেনগুলো সব দাঁড়াতো। দ্য এক্সপেন্স অফ হ্যাভিং ট্রেন স্টপ ওয়াজ পারহ্যাপস টু মাচ। কিন্তু এখানে ট্রেন দাঁড়াই বটে, কিন্তু ওই একজন দুজন চাপে। তো বোধহয় রেলওয়ে অথরিটি মনে করলো
যে এখানে দাঁড় করালে বেশি খরচ হয়ে যাচ্ছে, ট্রেনটাকে যে 2 মিনিট দাঁড় করাই তাতে বোধহয় বহু খরচ হয়ে যাচ্ছিল রেল ডিপার্টমেন্টে বা রেল দপ্তরে। তাই কি করলো, তারা সিদ্ধান্ত নিল কিছুদিন পর, কয়েক বছর পর, যে এখানে ট্রেন দাঁড় করাবো না। কেউ তো টিকিট কেটে ওঠে না, লোকজন 2-4 জন ওঠে, তাদের জন্য আবার ট্রেন দাঁড় করাচ্ছে। তার আবার গুরুত্বপূর্ণ লোকও নয় এই লোকগুলো, ঠিক আছে। তো এইভাবে বোধহয় ভেবেছে রেল দপ্তর, তাই কি করলো, কিছুদিনের মধ্যে সেই স্টেশনটা বা হলটা, সেই জায়গাটা বন্ধ করে দিল, ট্রেন ওখানে দাঁড়ায় না। তাহলে কি করে, লোকে নামে উঠে কি করে, ট্রেনটা একদম ধীর হয়ে যায় কিছুক্ষণ, ট্রেন চলবে, ট্রেন থামবে না, বুঝতে পারলে। আগে কিন্তু ট্রেনটা দাঁড়াতো, এখন আর দাঁড়ায় না। কোনো স্টেশনে যদি কোনো স্টেশন ধর খুব লসে চলে, ঠিক আছে, মানে কি কেউই টিকিট ফিকিট কাটছে না, লোকজন উঠছেও না হয়তো, তাহলে রেল ডিপার্টমেন্টে একটা সময় ভাবে যে আদৌ কি, তার কারণ দেখ, যখন কেউ টিকিট কাটছে না কোনো স্টেশনে, তখন কিন্তু রেল ডিপার্টমেন্টের কাছে সেই তথ্যটাই যাচ্ছে যে এখানে বোধহয় কেউ চাপছে না। ইউ গেট দ্য পয়েন্ট। আসলে হয়তো 3000 জন লোক চাপছে আর পরের স্টেশনে নেমে দিচ্ছে, এবার চেকিংও হয় না, কিছুই হয় না, কেউ টিকিটও কাটে না। তো রেল ডিপার্টমেন্টের কাছে কি খবর যাচ্ছে, যে এখানে বোধহয় কেউ টিকিট কাটে না, মানে এখানে বোধহয় প্যাসেঞ্জার নেই, এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। কারণ খাতা কলমে তার প্রফিটটা আসছে না, বুঝতে পারছিস ব্যাপারটা। তো তখন কি হয়ে যায়, তখন রেল ডিপার্টমেন্ট ভাবতে থাকে মানে আদৌ কি এই স্টেশনটা রাখবার দরকার আছে, এরকম ব্যাপারটা, বুঝতে পারলি। দ্য প্লেস ইজ অন দ্য গোমো ডালটনগঞ্জ লাইন। তাহলে যে জায়গাটার আমরা গল্প করছি সেটা গোমো ডালটনগঞ্জের মাঝামাঝি একটা জায়গা। ট্রেন স্টপড, ট্রেনগুলো দাঁড়াতো অ্যাট দিস স্টেশন, এই স্টেশনে, এখানে একটা স্টেশন ছিল আগে, ওখানে ট্রেন দাঁড়াতো। ওয়ান্স আপন এ টাইম, কোনো একটা সময়, বহু আগে এখানে নাকি ট্রেন দাঁড়াতো। দ্য এক্সপেন্স অফ হ্যাভিং ট্রেন স্টপ, কিন্তু ট্রেন দাঁড় করানোর বোধহয় খরচ অনেক বেশি হয়। ট্রেন যে 2 মিনিট দাঁড়াবে, মানুষের জীবনের মূল্য নেই ওখানে, বুঝতে পারলি। অসুবিধা হবে হোক, কিন্তু ট্রেন দাঁড়ালে যে ক্ষতিটা হয়, ট্রেন দপ্তর মনে করে বা রেল দপ্তর মনে করে যে এখানে না দাঁড়ালেও চলবে, দাঁড়ালেই বরং আমার বেশি খরচ হচ্ছে। আরে দাঁড়ালে কি হয়, ওখান থেকে 2টো লোক রাখতে হবে, সিগন্যালিং দেওয়ার জন্য অন্তত গার্ড হিসাবে রাখতে হবে, 2-3-4টা লোক রাখতে হবে, তাদেরকে স্যালারি পে করতে হবে। তো শুধু ট্রেন 2 মিনিটে দাঁড় করানোর ব্যাপার নয় আসলে, খেয়াল রাখবে কিন্তু ওখানে একটা এক্সপেন্সেরও ব্যাপার দেখবে, লোক রাখতে হবে। স্টেশন রাখা মানে শুধু স্টেশন ঘরটা বানিয়ে দিয়ে চলে গেলি এটা তো নয়, লোক রাখা, ওখানে গার্ড থাকবে, মিনিমাম একটা স্টেশন মাস্টার থাকবে, এবং একটা প্রোটেকশনের জন্য একটা লোক থাকবে। তো 3-4টা লোককে রাখতেই হবে। তো যাই হোক, তো ট্রেন দপ্তর দেখলো যে এখানে যেহেতু লোকজন চাপে না, তাহলে এখানে বোধহয় অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে, তাই কি করলো, বন্ধ করে দিয়েছিল। দ্য এক্সপেন্স, খরচ, অফ হ্যাভিং ট্রেন স্টপ, যে ট্রেন দাঁড় করানোর যে খরচ, ওয়াজ পারহ্যাপস টু মাচ, সম্ভবত বড় বেশি হচ্ছিল। তাই কি হলো, তা ট্রেনটাকে আর দাঁড় করায় না ওখানে। নাও ওয়ান ক্যান সি স্ট্রে ক্রাউজ, এখনও স্টেশনের স্ট্রাকচারটা আছে বটে ওইখানে, কিন্তু লোকজন অফিসিয়াল কিছু থাকে না ওখানে। তুমি এখন গেলে কি দেখতে পাবে, গরু চড়ছে, ঠিক আছে, অর গোট ইন দ্য স্টেশন রুম, ছাগল ঢুকে বসে আছে স্টেশন রুমে, এমনি দেখতে পাবে। ইন দ্য রেসিডেন্টিয়াল কোয়ার্টার্স দ্য পটার্স স্যান্টিস, এবং কি ওখানে যে কোয়ার্টারগুলো ছিল, রেসিডেন্সিয়াল কোয়ার্টার মানে লোকজন থাকার কোয়ার্টার, আরে স্টেশনটাই তো বন্ধ হয়ে গেছে, কে লোকজন থাকবে ওখানে, আর ওখানে কোনো লোকজন থাকে না, ওখানে বরং কুলিতুলিরা মাঝে মধ্যে ওখানে বস্তির মতো বানিয়ে রেখেছে, বুঝতে পারলে। ঠিক, দ্য বোর্ড সেজ, ওখানে একটা বোর্ড টাঙানো আছে, যেখানে যে কোনো স্টেশনে একটা বোর্ড থাকবে এবং স্টেশনের নাম লেখা থাকবে। দ্য বোর্ড সেজ, বোর্ডে কি লেখা আছে, কুরুদা আউট স্টেশন অ্যাবান্ডন, বোর্ডে লেখা হয়ে গেছে কুরুদা আউট স্টেশন অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি, তুই যদি এদিক দিয়ে আসানসোলে যাস দেখবি 1-2 ঘর দেখতে পাবি হোয়াইট কালারে লেখা থাকে অ্যাবান্ডন লেখা থাকে। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা হয়েছে, ওই ঘরে যাও না, দেয়াল ভেঙে ভেঙে পড়লে আমরা দায়িত্ব নেব না, ওটা অ্যাবান্ডন বলে লেখা থাকে। তো এটাও অ্যাবান্ডন স্টেশন। তো বোর্ডে লেখা আছে কুরুদা আউট স্টেশন অ্যাবান্ডন, এটা কুরুদা আউট স্টেশন, এটা অ্যাবান্ডন করে রাখা হয়েছে, মানে এটার এখন রেল এখন এটাকে ইনঅ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ করে রাখছে না, বুঝতে পারলে, অ্যাবান্ডন, ত্যাগ করে দিয়েছে। অ্যারাইভ হিয়ার ইন ট্রেন, দেখো অ্যারাইভ হিয়ার দ্য ট্রেন স্লো, এখানে ট্রেন আসে অবশ্য, লাইন দিয়ে ট্রেন যায় অবশ্য, কিন্তু ট্রেন যখনই যায় পার হয় জায়গাটা তো স্লো করে দেয়, তার কারণ লোকজন যারা চাপে ওই
চলতে চলতে চলন্ত ট্রেনে চেপে যাবে, আস্তে আস্তে ট্রেনটা যাবে যেহেতু, আর নাম্বার হলেও চলন্ত ট্রেন থেকে নেমে যাবে। বুঝতে পারলি? এমনি দেখেছিস কেউ? এমনি হয়, কিন্তু এমনি কিন্তু হয়। অনেক স্টেশনে ট্রেন থামার অধিকার থাকে না বা ওদের অর্ডার নেই, কিন্তু এবার স্টেশন মাস্টার বোঝে বা ড্রাইভার বোঝে যেখানে লোক চাপে লোক নামে, একদম ধীরে 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 ট্রেনটাকে ওই জায়গাটাতে নিয়ে যায়, যাতে নাম্বার যারা নেমে যায়, যাতে চাপবার চেপে যায়। তো এখানেও তাই করা হয়। বুঝতে পারলি ব্যাপারটা? ইট গ্যাপস অ্যাজ ইট ক্লাইম্ব। তারপর কি, এটা ধোঁয়া ছাড়ে, যেন হাঁপানি ধরছে, কারণ উচ্চতায় উঠতে হবে, মানে উঁচু অংশে, উঁচু উঁচু অংশে রেল লাইনটা গেছে, সেই উঁচু অংশে উঠবে। বুঝতে পারলি? যেন একটু ধোঁয়া ছাড়ে। ইট ক্লাইম্বস কুরুদা হিল বিট বাই বিট রাইট ফ্রম হিয়ার। দেখ কি হচ্ছে এরপর, কি হলো, এই কুরুদা হিল, ওখানে যে একটা পাহাড়ি অঞ্চল আছে, সেই পাহাড়ি অঞ্চলে ট্রেনটা আস্তে 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 উঠতে থাকে। এইখান থেকে ওর টার্নিং আপ, উপরে যাওয়াটা শুরু হয়, কুরুদা হিলের দিকে যাওয়াটা শুরু হয়। ইট ইজ এ লো হিল, এটা বড় তবে পাহাড় নয়, এটা একটা ছোটোখাটো পাহাড়। বুঝতে পারলি কিনা? একটা ছোট পাহাড় জাতীয়। আফটার এ ওয়াইল দ্য ট্রেন এন্টার্স র্যাভাইন। কিছুক্ষণ পর ট্রেনটা কোথায় ঢুকে যায়? চলতে ঝিকঝিক ঝিকঝিক করতে করতে একটা র্যাভাইনের মধ্যে ঢুকে যায়। অন বোথ সাইডস অফ দ্য হাফ মাইলস র্যাভাইন, এবং দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাবে ওই র্যাভাইনে যখন ঢুকে যায়। বুঝতে পারলি? দেয়ার আর এবং কি, অন বোথ সাইডস হাফ মাইল র্যাভাইন, দিজ আর দ্য ব্লাস্টেড স্টোন। মানে কি জানিস? মানে একটা পাথর কেটে রেল লাইন বানানো হয়েছে, দুদিকে শুধু পাথর আর পাথর দেখতে পাবি তুই, এবং পাথর কেটে রেল লাইন বার করা হয়েছে যেন সেইটার মধ্যে দিয়ে তারপর ট্রেন গাড়িটা যায়। দেয়ার ইজ এ ব্যাম্বো থিকেট অন দ্য হিল। সেখানে যদি তুমি যাও দেখতে পাবে বাঁশ ঝাড় দেখতে পাবে, যেটা আমি জঙ্গল বলছিলাম। ঠিক আছে, প্রচুর তুমি বাঁশ ঝাড় দেখতে পাবে, পুরো জঙ্গলের মতো থাকে ওখানে। অন বোথ সাইড অফ দ্য, তারপর দেখো, দেয়ার ইজ এ ব্যাম্বো থিকেট অন দ্য হিল। পাহাড়ের উপর চড়লে তুমি বাঁশ ঝাড় দেখতে পাবে। অ্যান্ড অকেশনালি দ্য ব্যাম্বো বেন্ডস দ্য উইন্ডস ইটস দ্য ট্রেন। এবং প্রায়শতই যখন ট্রেন সেইটা দিয়ে পার হয়, বাঁশঝাড়গুলো, এবং যখন ট্রেনটা বাঁক নেয় তখন বাঁশঝাড়গুলোর সাথে ধাক্কা লাগে তারই, বাঁশঝাড়গুলো ভেঙে যায়। বুঝতে পারলে? বাঁশঝাড় যখনই বাড়ন্ত হয় অনেক সময় ট্রেন লাইনের সামনে চলে আসে, কিন্তু ট্রেন লাইন যখনই যায় আবার কেটেও পড়ে যায় বাঁশঝাড়গুলো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? দেন দ্য ট্রেন ডিসেন্ডস অ্যান্ড ইট গ্যাদার স্পিড। তারপর ট্রেন আস্তে 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 নেমে আসে, অ্যান্ড গ্যাদার স্পিড, তারপর আবার স্পিড নাই, মানে গতি বাড়ায়। নাও দ্য স্টেশন ইজ তহরি। এর পরের স্টেশনটার নাম হচ্ছে তহরি স্টেশন। এইটা বড় স্টেশন, এখানে বিভিন্ন লোকজন আসা যাওয়া রয়েছে, এখানে ট্রেন গাড়ি আসে যায়, অ্যাক্টিভ স্টেশন পুরো তহরি স্টেশন। গেছিস কি কখন কেউ? দ্য বিজিয়েস্ট স্টেশন ইন দ্য এরিয়া। এই স্টেশনটা, এই তহরি স্টেশন, এই অঞ্চলের সবচেয়ে ব্যস্ত স্টেশন। প্রশ্ন যদি শর্ট কোয়েশ্চেনে দিয়ে দেয় যে সবচেয়ে বিজি স্টেশনটার নাম কি, তহরি স্টেশন। বুঝতে পারলি কিনা? দ্য জাংশন অফ মেনি বাস রুটস। এখান থেকে, তহরি স্টেশন থেকে বিভিন্ন বাস রুট বার হয়, মানে বিভিন্ন বাস এখান থেকে তুই পাবি। তহরি স্টেশনের বাইরেই তুই যাবি, যখন তহরি স্টেশনটার বাইরেটাতে যাবি বাস ডিপো দেখতে পাবি, ওখান থেকে বাসগুলো সব দাঁড়িয়ে থাকে, এবং বাসগুলো এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়, মানে সামনেই বাস স্ট্যান্ডটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। তহরি ইজ অলসো কোল্ড হল্ট। তহরি আবার এমন একটা জায়গায়, তহরি স্টেশনটা, যেটা আবার কোল হল্টও বটে, মানে কয়লা তোলা হয় ওইখানটাতে। বুঝতে পারলে? তহরি স্টেশনে কি তোলা হয়? কয়লা তোলা হয়। দ্য ট্রেন পিকস আপ কোল। এখানে ট্রেন কয়লা তোলে। দেয়ার আর সারফেস কলিয়ার ইজ অল অ্যারাউন্ড। এখানে যেখানে সেখানে কলিয়ারি আছে, এখানে প্রচুর কলিয়ারি দেখতে পাবে এই অঞ্চলটাতে। অল দিস পার্টস লোয়ার গ্রেড কোল। কিন্তু যে কয়লাটা পাওয়া যায় অত্যন্ত নিচু মানের কয়লা পাওয়া যায়, মানে ভালো কয়লা পাওয়া যায় না। বুঝতে পারলে? পিট কোল বলতে পারিস। ঠিক আছে, পিট, বিটুমিনিয়াস, লিগনাইট, এমনি করে চারটা আছে না কয়লার, যেটা সবচেয়ে নিচু কয়লা সেইটা পাওয়া যায় এখানে। ইজ টু বি ফাউন্ড অলমোস্ট অ্যাবোভ দ্য গ্রাউন্ড। মাটি একটু কুড়লেই তুই কয়লা পাবি, এতটা কয়লা আছে, কিন্তু খুব নিচু মানের, তাই খুব বড় বড় সব কলিয়ারি নেই। বাট তহরির রিয়েল বেনিফ্যাক্টর আর দ্য টিম্বার ব্রোকার। তবে তহরির আসল বিজনেসম্যান
বা আসল যারা প্রফিট আর্ন করে তহরি থেকে, তারা হলো যারা কাঠের ব্যবসা করে। কি করে রে? কাঠের ব্যবসা করে। কারণ জঙ্গল আছে এখানে, শাল জঙ্গল আছে, শালের জঙ্গল আছে, বড় বড় শালের জঙ্গল আছে। তো এখানে যারা কাঠের ব্যবসায়ী, কাঠ গোদাম আছে যাদের, তারা খুব ভালো প্রফিট কামায়, মুনাফা কামায়। বাট তহরি রিয়েল ম্যানুফ্যাকচার আর দ্য টিম্বার ব্রোকার, যারা কাঠের নিয়ে ব্যবসা বাণিজ্য করে, তারা আসল প্রফিট পায়। ইট ইজ দ্য শাল গ্রোয়িং এরিয়া। এই জায়গাটাতে শাল হয়, শাল গাছ হয়। শাল গাছ দেখেছিস কেউ? বিশাল বড় বড় হয় শাল গাছ, এবং শাল গাছের দাম অনেক বেশি হয়। সাপোজ তুমি এখন একটা তোমার ফাঁকা জায়গায় আছে, তুমি ফাঁকা জায়গায় শাল গাছ লাগিয়ে দাও, হতেও তোমার 25 বছর লেগে যাবে গাছগুলো, বাট 25 বছর পর তুমি কোটিপতি হয়ে যাবে, চিন্তা নেই, ঠিক আছে? বিকজ শাল ট্রি ইজ ভেরি কস্টলি, বুঝতে পারলি? তো এখানে বড় বড় সব শাল গাছ আছে। ইট ইজ শাল গ্রোয়িং এরিয়া, এটা একটা শাল গ্রোয়িং এরিয়া। শাল লগ, শাল কাঠ অ্যারাইভ নাইট অ্যান্ড ডে বাই ট্রাক। এখানে শাল গাছগুলো কাটা হয় এবং ট্রাকে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে, দিন রাত সব সময় শাল গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে শাল গাছ এবং শাল কাঠ দারুণ পাওয়া যায়, এই জায়গাটা সত্যিই দারুণ। দেয়ার স্প্লিট ইন টিময়ার্ডস, তাদেরকে টিম্বার্স, দেখো কি হচ্ছে, তারে কাঠ গোদাম, তাদেরকে কাঠ গোদামে কি হয়, কেটে ফেলা হয় বা চিরে ফেলা হয় ওই কাঠগুলোকে, শাল গাছগুলোকে, অ্যান্ড সেন্ড টু এভরি ডিরেকশন। তারপর যেদিকে যেদিকে পাঠানোর দরকার সেই দিকে পাঠিয়ে দেওয়া হয়, বিভিন্ন ডিরেকশনে, বিভিন্ন দিকে পাঠিয়ে দেওয়া হয়। তহরিজ বাজল ইজ অ্যান এক্সপিরিয়েন্স আফটার দ্য সাইলেন্স অফ কুরুদা। তহরিতে যদি তুমি আসো, ঠিক আছে, তহরিজ বেজল ইজ অ্যান এক্সপিরিয়েন্স আফটার দ্য সাইলেন্স অফ কুরুদা। এই কুরুদা যেটা দেখলাম আমরা একটু আগে, যেখানে ট্রেন ফ্রেন থামে না, যেখানে স্টেশন নেই, ওটা একদম নিস্তব্ধ জায়গা। আর ওখান থেকে একটু গেলেই তুই পাবি তহরি মার্কেট। এখানে পুরো চঞ্চল, সব ব্যস্ততায় জীবনে পরিপূর্ণ, এরকম একটা বলতে পারিস ব্যস্ত জায়গা হলো তহরি মার্কেট, তহরি স্টেশন, তহরি বাস স্ট্যান্ড, এটা ব্যস্ত জায়গা। আর সেখান থেকে অনেক শান্ত, সাইলেন্ট, জঙ্গলে ভর্তি জায়গা হলো কুরুদা। তাহলে কুরুদা থেকে তুমি যদি প্রাণ দেখতে চাও বা লাইফ দেখতে চাও, কালারফুল জীবন দেখতে চাও, চলে যাও তহরি মার্কেট। কোথায় যাবে? তহরি মার্কেটে যাবে, বুঝতে পারলে কিনা? ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স টু ওয়াচ দ্য ট্রেন মুভ অন দ্য হিল টপ ফ্রম দ্য ডিস্টেন্ট ভিলেজ। গ্রামের লোকজন গ্রাম থেকে যখন ট্রেনটা দেখে, ট্রেন তো ওদের স্টেশনে দাঁড়ায় না, কিন্তু ট্রেনটা ঝিকঝিক ঝিকঝিক করে করে কোথায় চলে যায়, আস্তে আস্তে ওই বড় যে পাহাড়টা রয়েছে, পাহাড়ে রেল লাইন বিছানো হয়েছে, সেই রেল লাইনে উঠে যায়। পাহাড়ে যখন উঠে যায় তখন সেটা এরা গ্রামবাসী নিচ থেকে দাঁড়িয়ে দেখে, ওদের দেখতে অনেক ভালো লাগে সেই দৃশ্যটা। কোন দৃশ্যটা রে? যে ট্রেনটা আস্তে আস্তে পাহাড়ে উঠছে, বুঝতে পারলে? তুমি দেখেছো ট্রেনকে পাহাড়ে উঠতে? দেখো নি? আচ্ছা। ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স টু ওয়াচ দ্য ট্রেন মুভ অন দ্য হিল টপ অফ দ্য ডিস্টেন্স ভিলেজ। দূরের গ্রাম থেকে এটা দেখাটা না একটা দারুণ বিষয়, যে ট্রেনটা আস্তে আস্তে পাহাড়ে উঠছে। বড় পাহাড় নয়, নন্দড়া পাহাড় ভাবিস না তা বলে, ওটা এমনি খাড়া পাহাড়টা, ঠিক আছে? অমনি হবে না। দ্য ভিলেজার সি দিস এভরিডে, গ্রামের লোকজন রোজেই দেখে, তাও এইটা দেখে বোরিং হয় না। তুই ভাবতে পারছিস? এন্টারটেনমেন্ট নেই তো কি করবি, ওইটাই দেখ রোজ, ঠিক আছে? তুইও তো ইউটিউব দেখে বোরিং হোস না। তো যাই হোক, গ্রামের লোক রোজই এটা দেখে, ঠিক আছে, এবং তাও বোরিং ফিল করে না। ইয়েট দেয়ার অ্যামেজমেন্ট নেভার এন্ডস, তাও তাদের অবাক হওয়াটা থামে না, রোজই অবাক, বাবারি পাহাড়ে চড়ছে ট্রেনটা, একদিন দেখলো, পরের দিনও কি সুন্দর পাহাড়ে চড়ছে, অমনি করে গত 20 বছর ধরে বলে আসছে, ওদের অবাক হওয়াটা থামে না, বুঝতে পারলি? দ্য ট্রেন গোজ অন, ট্রেন চলে এইভাবে। দ্য ইঞ্জিন গ্যাপস, ইঞ্জিন ধোঁয়া ছাড়ে, হাঁপায় উঠতে গিয়ে। নাও দ্য রাভাইন সোয়ালোজ দ্য ট্রেন, এবং আস্তে আস্তে সেই রাভাইনের মধ্যে, বুঝতে পারলি, সেই রাভাইন পাথরে বানানো যে অঞ্চলটা, তার মধ্য দিয়ে ট্রেনটা আস্তে আস্তে ঢুকে যায়, বুঝতে পারলি কিনা? দ্য রাভাইন সোয়ালো, সোয়ালো মানে গিলে খায়, রাভাইনটা গিলে খায় ট্রেনটাকে। তো রাভাইন কি সত্যিই গিলে খাবে ট্রেনটাকে? খাবে না। পাহাড়ের বানানো অঞ্চল মধ্যে ট্রেনটা আস্তে আস্তে ঢুকে চলে যায় কোন দিকে। ইফ ইউ রান ইউ ক্যান সি ওয়ের ইট উইল স্পিট ইট আউট, তুমি যদি ছুটে যাও তুমি দেখতে পাবে যে রাভাইনটা গিলে খেলো, তারপর কোথায় থুতু দিয়ে ফেলে দিল তাকে, ট্রেনটাকে, মানে কোন দিক দিয়ে ট্রেনটা বের হলো, এটাকে সাহিত্যের রূপে বলছে, যেন গিলে খেলো নিয়ে আবার বের করে দিল, ঠিক আছে?
ঠিক সেই রকম বলছি, তুমি যদি ছুটে যাও তুমি দেখতে পাবে যে এটাকে কোথায় বের করে দিল, মানে ট্রেনটা কোনটা দিয়ে বের হলো তুমি সেটাও দেখতে পাবে, একটু ছুটে যেতে হবে। There were some elephants seen one day on the top of the hill. একদিন নাকি পাহাড়ের উপরে কিছু হাতিও দেখা গেছিল। দ্য এলিফ্যান্টস, ওখানে নাকি হাতি ছিল। দ্য এলিফ্যান্ট স্টপড অ্যাজ দে এট দ্য ব্যাম্বু, ওখানে অনেক বাঁশ ঝাড় আছে, হাতিগুলো এসেছিল কিছু খাবার জন্য, ওই বাঁশ ঝাড় থেকে সমস্ত বাঁশ গাছগুলো খাচ্ছিল। ফ্রম এ ডিস্টেন্স দে লুক লাইক টয় এলিফ্যান্ট, দূরে গ্রাম থেকে তাদের দেখে খেলনা হাতি বলে মনে হচ্ছিল, বুঝতে পারলে? আফটার দ্য ট্রেন পাস্ট অন দ্য র্যান অফ ট্রাম্পারিং ট্রাঙ্কস রেজ, হাতিগুলো যখন যেত সুর তুলে চিৎকার করতো, হাতিগুলো যখন যেত সুর তুলে ট্রাম্পেট করতো, জোরে চিৎকার করতো, রেজড, এবং কি তাদের ট্রাঙ্ক তুলে চলতো, সুর তুলে চলতো। দ্য ভিলেজার অফ কুরুদা ইজ আ ভেরি গুড বিহাইন্ড দ্য স্টেশন, এই কুরুদা গ্রামটা স্টেশন থেকে বেশ দূরে, কুরুদা গ্রামটা স্টেশন থেকে বেশ দূরে। দেয়ার আর টু হিলস, সেখানে দুটো হিল আছে, পাহাড় আছে। ওয়ান বিয়ন্ড দ্য ওয়াইড মিডো, একটা বড় মিডো আছে, মিডো মানে মাঠ, সেই মাঠটার পারে, ঠিক আছে? দেয়ার আর টু হিলস, দুটো পাহাড় আছে। ওয়ান বিয়ন্ড দ্য ওয়াইড মিডো, ওখানে একটা বড় মাঠ আছে, মাঠের পরে একটা পাহাড় আছে, একটা পাহাড়, ঠিক আছে? আর ইট হ্যাড বিন ক্লোজার দ্য ভিলেজার হ্যাভ মাইট স্টার্টেড লিভিং দ্য অ্যাবান্ডন ব্রিক বিল্ট হাউস। যদি স্টেশনটা একটু সামনেও থাকতো না, তাহলে ওই তহরি স্টেশনটা যদি সামনেও থাকতো, বা যদি সামনাসামনি লোকালয় থাকতো, তাহলে গ্রামের লোকজন ওই যে কোয়ার্টারগুলো রয়েছে সেই কোয়ার্টারগুলোতে থাকতে শুরু করে দিত। কিন্তু কোয়ার্টারগুলো এমন জায়গায় রয়েছে, না বাজার সামনে, না স্টেশন সামনে, না কিছু সামনে, তো এই জন্য কেউ থাকে না ওখানে, ফাঁকা কোয়ার্টার পড়ে আছে, ভাব রেশমা, ঠিক আছে? তো এখানে তুই ভাবছিস যে এখানে ঘর পাওয়া যাচ্ছে না, ওখানে দেখ কোয়ার্টার পড়ে আছে, অবশ্যই লাইন থাকবে না, জল থাকবে না, কিছুই থাকবে না, ঠিক আছে? এরকম। ফর পিপল হু লিভ ইন দ্য ভিলেজ লাইক কুরুদা, লাইফ হোল্ডস ফিউ ব্রেক্স আদার দেন অ্যানুয়াল ফেস্টিভ্যাল। বলছে যারা কুরুদা গ্রামের লোকজন থাকে, কুরুদা গ্রামের যারা গ্রামবাসী থাকে, তাদের জীবনের আনন্দ উৎসব খুবই কম, খুবই সীমিত, শুধুমাত্র ওই অ্যানুয়াল ফেস্টিভ্যাল যা হয় সেইটাই। এটা একটা আদিবাসী গ্রাম। সো দেয়ার আইজ আর চার্মড বাই দ্য সিন অফ দ্য অন দ্য টপ অফ কুরুদা হিল, তাই তারা প্রত্যেক দিন এনজয়মেন্ট হিসাবে ওই পাহাড়টাকেই দেখতে থাকে, আর পাহাড়ে যখন ট্রেন চাপে তখন সেগুলো দেখতে থাকে, ব্যাস এইটা তাদের জীবনের এন্টারটেনমেন্ট। সিনেমা টিনেমা নেই, ইলেকট্রিক পৌঁছায়নি, বুঝতে পারলি? এরকম ব্যাপার। হোয়েন ম্যারি ওরিয়ান, শোন এবারে হিরোইনটা, তাহলে গ্রামটা সম্বন্ধে একটা আইডিয়া হলো আমাদের, যে গ্রামটা কেমন, গ্রামটা সম্বন্ধে মোটামুটি একটা সম্যক ধারণা চলে এসছে যে গ্রামটা কেমন। এবার জানো হিরোইনটা সম্বন্ধে বলছে। হোয়েন ম্যারি ওরিয়ান কামস আপ, যখন ম্যারি আসে, ওই গ্রামেরই একটা মেয়ে যার নাম ম্যারি, যে আদিবাসী সমাজেরই একটা মেয়ে, কিন্তু আবার সে আদিবাসী নয়, অ্যাকচুয়ালি সে একটা অস্ট্রেলিয়ান ফাদারের কন্যা, বুঝতে পারলে? অস্ট্রেলিয়ান মানুষ এসছিলেন এখানে একটা আদিবাসী মহিলার সাথে। হি ফল ইন লাভ অ্যান্ড দ্য গার্ল ওয়াজ প্রেগনেন্টেড অ্যান্ড দ্য চাইল্ড ইজ মেরি অ্যান্ড দ্য ম্যান গোজ অ্যাওয়ে, রানস অ্যাওয়ে, লোকটা চলে গেল আর মেয়েটা ওখানে রয়ে গেল, বুঝতে পারলি? সে হলো মেরি। মেরি আজ একটু বড় হয়েছে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? তা আদিবাসী সমাজেই মেরি বড় হয়েছে, কিন্তু তার মা, অবশ্য মেরির যে মা রয়েছে, ঠিক আছে, সে কিন্তু আবার আদিবাসী, কিন্তু সমাজের রীতিনীতি বড়ই অদ্ভুত, কারণ পিতার পরিচয় অনুযায়ী হচ্ছে। তো এখানে আবার ম্যারিজ ফাদার ইজ অস্ট্রেলিয়ান, হি ইজ নট ফ্রম ট্রাইবাল কমিউনিটি, ও আবার ট্রাইবাল কমিউনিটি নয়। আবার তার মা যে ছিল সে আবার মাঝে ক্রিশ্চানিটি ধর্ম, খ্রিস্ট ধর্মকে স্বীকার করেছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন এরা ওই যে অস্ট্রেলিয়ানটা সব বিক্রি করে দিয়ে চলে গেল, তখন প্রসাদজি সেই বাংলো টাংলোগুলো কিনেছেন। প্রসাদজি আবার এনাকে বললো, ওই মেয়েটার মাকে বললো যে তুমি যদি ধর্ম ত্যাগ করো, আবার মানে ক্রিশ্চানিটি ছেড়ে দাও, আবার যা ধর্ম ছিল তুমি বাবু সেইটা যদি ফিরে আসো তবে তোমার কাজে রাখবো। এবং তখন থেকে সে ধর্ম আবার পাল্টে ফেলেছে, আবার পুনরায় নিজের ধর্মে ফিরে এসেছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখে না। হোয়েন ম্যারি ওরিয়ান কামস আপ, ম্যারি যখন এলো, সি লুকস অ্যাট দ্য ট্রেন, সে ট্রেনটাকে দেখলো। অ্যাজ দ্য প্যাসেঞ্জার লুক অ্যাট হার অ্যান্ড দে সি হার, মেরি আসে যায়, ট্রেনে চাপে, মেরি এখন ট্রেনে চড়ে, ট্রেনে চড়ে যখন ট্রেন
যুবতী একজন, মেরি এখন বড় হয়ে গেছে, যুবতী, বুঝতে পারলে? এবং মেরি যখনই যায় সবাই কিন্তু মেরির দিকে তাকায়, বুঝতে পারলি? তার কারণ ওর যেন সবার থেকে আলাদা, আলাদা হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? সি ইজ অস্ট্রেলিয়ান, 18 year old, 18 বছর বয়সী, টল, ফ্ল্যাট ফিচার্ড, লম্বা, ফ্ল্যাট ফিচার্ড, ঠিক আছে, বেশ টানটান শরীর, লাইট কপার স্কিন, স্কিন কালারটা হচ্ছে কপারের মতো, তামার মতো, তামাটে। ইউজুয়ালি সি ওয়ের এ প্রিন্ট শাড়ি, তবে শাড়ি পরে, জিন্স টি শার্ট পরে না, ঠিক আছে? শাড়ি পরে, বুঝতে পারলি? অ্যাজ হি লুকড অ্যাট দ্য ট্রেন, সো দ্য প্যাসেঞ্জার্স লুকড অ্যাট হার, সে যখনই ট্রেন ধরতে আছে প্যাসেঞ্জাররা তার দিকে তাকায়, যে একটা অস্ট্রেলিয়ান মেয়ে শাড়ি পরে চলে এলো, আবার মাথায় ঝুড়িয়েছে, ফল বিক্রি করছে, মানে কনফিউজড, রাইট? ইফ সি ক্যাচেস দেয়ার আই, কেউ যদি তাকে দেখে তার দিকে তাকিয়েই থাকে। অ্যাট এ ডিস্টেন্স সি লুকস মোস্ট সিডাকটিভ, দূর থেকে কি অপূর্ব সুন্দর, কি সুন্দর, সিডাকটিভ বলে মনে হয়, ঠিক আছে? মানে বলতে পারিস যৌবনদীপ্ত বলে মনে হয়। বাট আপ ক্লোজ ইউ সি এ স্ট্রং মেসেজ অফ রিজেকশন ইন হার গ্ল্যান্স, কিন্তু তুমি যদি সামনে থেকে দেখো, দূর থেকে অনেক সিডাকটিভ বলে মনে হবে, যৌবনদীপ্ত, সুন্দর, ব্রাইট পার্সোনালিটি এমনি মনে হবে, কিন্তু সামনে যদি আসো এবং ভালো করে তার চোখের দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পাবে তার চোখে সবসময় প্রত্যাখ্যান রয়েছে, তার চোখে না, আগে থেকে প্রপোজ করিস না, প্রথমে না লেখা আছে, ঠিক আছে? প্রথমেই যেন নাটা লেখা আছে তার চোখে, বিকজ সি নোজ হোয়াট অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য বয়েজ ওয়ান্ট ফ্রম হার, বুঝতে পারলে? সেইটা ভালো করে বুঝে গেছে, বিশেষ করে তার মায়ের অবস্থা দেখে সে আরোই বেশি সতর্ক হয়ে গেছে। কে? মেরি। ইউ উড নট কল হার এ ট্রাইবাল অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দৃষ্টিতে তুই তো বুঝতেই পারবি না যে আদিবাসী বলে, তুই বুঝতেই পারবি না, ট্রাইবাল বলে তুই বুঝতেই পারবি না প্রথম দৃষ্টিতে, ঠিক আছে? ইয়েট সি ইজ এ ট্রাইবাল, কিন্তু সে আবার ট্রাইবাল কমিউনিটি। ওয়ান্স আপন এ টাইম হোয়াইটস হ্যাড টিম্বার প্ল্যান্টেশন ইন কুরুদা, কোনো একটা সময়ে নাকি সাদা মানুষরা এখানে থাকতো, মানে ব্রিটিশরা এখানে থাকতো, এখানে অস্ট্রেলিয়ানরা থাকতো এই কুরুদাতে। দে লেফট গ্র্যাজুয়ালি আফটার ইন্ডিপেন্ডেন্স, কিন্তু ভারতকে স্বাধীনতা দেওয়ার পর তারা আস্তে 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 সবাই বিভিন্ন দেশে রিটার্ন চলে যায়, ফিরে চলে যায়। মেরিজ মাদার লুকড আফটার ডিকসনস বাংলো, মেরির মা ডিকসন সাহেবের বাংলোতে কাজ করতেন, মানে এখানে ডিকসন সাহেব বলে একটা হোয়াইট পার্সন থাকতেন, একটা ব্রিটিশ থাকতেন, অস্ট্রেলিয়ান থাকতেন, সেই ব্রিটিশ অস্ট্রেলিয়ানটা এখানে একটা বাংলো বানিয়েছিলেন। তো বাংলোর দেখভালের জন্য মেরির মা সেখানে কাজ করতো, ওই বাংলোটাতে কাজ করতো, ডিকসন সাহেবের বাংলোতে কাজ করতো, বুঝতে পারলে? হাউস হোল্ড ওয়ার্ক করে দিত, বাড়ির কাজকর্ম করে দিত। ডিকসন সন কেম ইন 1959, 1959 ডিকসন সাহেবের ছেলে এলেন কিছুদিনের জন্য ওই বাংলোটা দেখবার জন্য, অ্যান্ড সোল্ড দ্য হাউস, এবং তিনি তারপর ওই বাংলোটাকে বিক্রি করে দিলেন। দ্য ফরেস্ট, এভরিথিং এলস, খুব জলের দামে যা কিছু ছিল সব বিক্রি করে চলে গেলেন, কারণ এই দেশে আমার কাজ শেষ, আমি এবার ফিরে যাচ্ছি নিজের দেশে, তো সস্তায় জিনিসপত্র বিক্রি করে দিলেন। হি পুট ম্যারি ইন ভিকানিজ ওম, এবং তার যে বাড়িতে কাজ করতো ওই মহিলা যে ওখানে থাকতো, সেই ডিকসন সাহেবের ছেলের সাথে তার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, এবং তার নাম ছিল ভিকানি। তো ভিকানি যে ছিল, ভিকানির সাথে তার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, ওই হোয়াইট পার্সনটা ছেলেটার, বুঝতে পারলে? ডিকসন সাহেবের ছেলে। এবং ভিকানি গট প্রেগন্যান্ট, কিন্তু ডিকসন সাহেবের ছেলে আবার উড়ে চলে গেল কিছুদিন পর। বিফোর হি লেফট হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, সে কোথায় চলে গেল রে? অস্ট্রেলিয়া চলে গেল। এবং কি হলো? দ্য পাদ্রি সাহেব, যে পাদ্রি সাহেব ছিল, ঠিক আছে, ওখান থেকে তো না জাম্প হলো লাইন, ওকে ঠিক, দেখো, হি পুট ম্যারি ইন দ্য ভিকানিজ ওম বিফোর হি লেফট, চলে যাওয়ার আগে ভিকানির কোলে মেরিকে দিয়ে গেল। হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, সে চলে গেল অস্ট্রেলিয়াতে। দ্য পাদ্রি অ্যাট দ্য লোকাল চার্চ ক্রিশ্চানাইড হার ম্যারি, লোকাল সাহেবের যে লোকাল পাদ্রি সাহেব ছিলেন, যে লোকাল অঞ্চল, স্থানীয় অঞ্চলে যে পাদ্রি সাহেব ছিলেন, তিনি এনাদিকে খ্রিস্টান বানালেন, বুঝতে পারলে? বানিয়েছিলেন। ভিকিনি ওয়াজ স্টিল এ খ্রিস্টান, ভিকিনি তখনও খ্রিস্টানেই ছিল। বাট ওয়েন প্রসাদজি ফ্রম রাঁচি কেম টু লিভ ইন ডিকসন বাংলো, কিন্তু কিছুদিন পর হ্যান্ড ওভার হলো বাংলোটা কার কাছে? বাংলোটা কিনলেন প্রসাদজি। কে কিনেছেন? প্রসাদজি।
প্রসাদজি রাঁচি থেকে এলেন, নামটা শুনেই বুঝতে পারছো একটা হিন্দু পার্সন প্রসাদজি। প্রসাদজি যখন এলেন, ঠিক আছে, উনি বললেন রিফিউজ টু এমপ্লয় বেকেনি। ও বললে আমি তোমাকে রাখবো না কাজে, তুমি একটা খ্রিস্টান মেয়েকে, মানে সেই যুগে জাতপাত অনেক বেশি ছিল, বুঝতে পারলি সেই যুগে, তো সেই যুগে আবার গ্রাম্য অঞ্চল, তখন বললে আমি কোনো তোমাকে রাখবো না। সি গেভ আপ ক্রিশ্চানিটি, বললো তুমি যদি ক্রিশ্চানিটি ত্যাগ করো তবে তোমাকে আমি কাজে রাখবো। তখন ভিকানি কি করলো, ক্রিশ্চানিটি ত্যাগ করে দিল, বুঝতে পারলি। ম্যারি পেস্টার্স প্রসাদজিজ ক্যাটেল, তখন থেকে ভিকানি তাদের বাড়িতেই কাজ করে। কাদের বাড়িতে কাজ করে রে? ওই বাংলোটাতে, প্রসাদজির বাংলোতে কাজ করে, বুঝতে পারলে। আর এখন প্রসাদজিরা ওই বাংলোতে থাকে, যেটা একটা সময় ডিকসন সাহেবরা ব্যবহার করতো। ডিকসন সাহেবরা ওটা বিক্রি করে দিয়ে চলে গেছে, শাল জঙ্গল সব কিছু বিক্রি করে দিয়ে চলে গেছে ডিকসন সাহেবরা, ওটা কিনেছেন প্রসাদজি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। এবার কি হলো, মেরি বড় হতে লাগলো। মেরি যখন বড় হলো, ম্যারিও কিন্তু ওই বাংলোটাতে আসা যাওয়া করে, ম্যারি প্রসাদজির বাড়িতে আসা যাওয়া করে। মেরি কিন্তু সাধারণ সমাজের যে সাধারণ মেয়ে তাদের মতো নয়, তার থেকে আলাদা, যেহেতু তার মধ্যে অস্ট্রেলিয়ান ব্লাড মুভ করছে, তার মধ্যে তো অস্ট্রেলিয়ান ব্লাড, সে সবার থেকে একটু আলাদা। মেরি পেস্টার্স দ্য প্রসাদ ক্যাটেল, ও ছোট থেকেই গরু বাগালি করে, রাখাল বালকের মতো কাজ করে। কে? মেরি গরু চড়াতে নিয়ে চলে যায়। রাখাল পেস্টার্স দ্য প্রসাদ ক্যাটেল, প্রসাদজির যে গরু মোষগুলো রয়েছে সেগুলো চড়াতে নিয়ে যায় মেরি। সি ইজ মোস্ট ক্যাপেবল, খুব দক্ষ কাউহার্ড, খুব দক্ষ রাখাল, বুঝতে পারলে। সি অলসো সেল কাস্টার্ড অ্যাপেল, কাস্টার্ড অ্যাপেল মানে হচ্ছে আতা খেয়েছিস? সে আতাও বিক্রি করে, অ্যান্ড গুহাবা, পেয়ারা বিক্রি করে, ফ্রম প্রসাদ অর্চার্ড, প্রসাদজির বাগান থেকে। আপেল বলছি, কাস্টার্ড অ্যাপেল মানে আতা এবং কি পেয়ারা, এগুলো নিয়ে গিয়ে তহরিয়া মার্কেটে বিক্রি করতে যায়। ড্রাইভিং টেরিফলি হার্ড বার্গেনিং উইথ দ্য কুঞ্জরাজ, এবং বাজারে যখন যায় যারা কুঞ্জরাজদের সাথে বার্গেনিং করে, মানে যে অন্যান্য ফ্রুট সেলার রয়েছে, এরা ঝুড়ি ফল নিয়ে যায় এবং তারপর বাজারে গিয়ে বিক্রি করে, বুঝতে পারলি, তার সাথে বার্গেনিং করে। দ্য হোলসেল ফ্রুট বায়ার্স, ওরা হলো হোলসেল ফ্রুট বায়ার্স। কুঞ্জরাজ কারা ম্যাডাম? কুঞ্জরাজ কারা? হোলসেল ফ্রুট বায়ার্সদের কুঞ্জরাজ বলা হচ্ছে, তো তাদের সাথে বার্গেনিং করে। সি টেক দ্য ট্রেন টু তহরি উইথ ভেজিটেবলস ফ্রম ফিল্ড, তারপর আবার ট্রেন করে বাড়ি ফিরে আসে, ট্রেনে করে তহরি মার্কেটে যায় এবং সবজি বিক্রি করে, ফল বিক্রি করে, আবার ট্রেনে করে বাড়ি ফিরে আসে। এভরিওয়ান সেজ, সবাই বলে প্রসাদজি ইজ মোস্ট ফরচুনেট, যে প্রসাদজি একটা খুব সৌভাগ্যবান ব্যক্তি। হি সেজ ভিকানি এ ওয়েজ, হি পেজ ভিকানি এ ওয়েজ, ভিকানিকে সে পয়সা দেয়, খাটবার জন্য পয়সা দেয় ভিকানিকে। উইথ মেরি দ্য এগ্রিমেন্ট ইজ ফর বর্ড অ্যান্ড লজিং, কিন্তু মেরি তার কাছ থেকে পয়সা নেয় না প্রসাদজির কাছ থেকে, কিন্তু মেরি অন্য কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করে রেখেছে প্রসাদজির কাছ থেকে, প্রসাদজির কাছ থেকে। কি কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট? ইজ ফর বোর্ড অ্যান্ড লজিং, যে মেরি সেখানে থাকবে এবং লজিং, খাওয়া দাওয়া করবে, ভালো ড্রেস নেবে, সানরাইজ যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নেবে, আর তার পরিবর্তে এই ফল তলগুলো বিক্রি করে দিয়ে আসবে, বুঝতে পারলি কিনা? এইটা কন্ট্রাক্ট। এবং ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ফল বিক্রি করবে নিজের, ওখানেই থাকবে, ওখান থেকে ফল তল পারবে, নিজের জন্য নিজে বিক্রি করতে যাবে, আর প্রসাদজির ঘর দৌড় পরিষ্কার রাখবে, প্রসাদজির গরু চড়াতে যাবে, বাগানটাকে সুন্দর করে রাখবে। এইটা হলো কন্ট্রাক্ট মেরির সাথে। আর মেরি তার পরিবর্তে ফল তল যা পারবে তুলতে পারবে এবং সেটা বিক্রিও করতে পারবে। ক্লিয়ার নয়? এটা কন্ট্রাক্ট। প্রসাদজি কোনো পয়সা নেয় না প্রসাদজির কাছ থেকে। দ্য ডিকসন বাংলো ওয়াজ বিল্ট অ্যাজ এ রেসিডেন্স ফর হোয়াইট, ডিকসন বাংলোটা বানানো হয়েছিল হোয়াইটদের জন্য, ব্রিটিশদের জন্য। ভিকানি সেজ দ্য হোয়াইটস কেপ্ট 12 আয়ার্স, ভিকানি দেখেছে সেই সুদিনগুলো, উজ্জ্বল দিনগুলো ভিকানি দেখে এসছে, যেখানে নাকি এই ব্রিটিশগুলো 12টা আয়া রাখতো, 12 জন কর্মচারী রাখতো, বুঝতে পারলে, তবে গিয়ে এত বড় বাংলো ঠিকঠাক সুসজ্জিত থাকতো। 12 আয়াস, সার্ভেন্ট, সুইপার, 12 জন কর্মচারী থাকতো। আন্ডার প্রসাদজির আন্ডারে ম্যারি অ্যালোন কিপস দ্য হিউজ বাংলো ক্লিন, ম্যারি একাই বাংলোটাকে পরিষ্কার করে, মেরি একাই গরু চড়ায়, মেরি একাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এইগুলো করে দেয়। যেটা 12 জনের কাজ সেটা মেরি একাই করে দেয়, বুঝতে পারলি। মেরি হ্যাজ কাউন্টলেস অ্যাডমাইরার,
তবে মেরির প্রেমিকের সংখ্যাও কম নয়, মানে অনেকে মেরিকে ভালোবাসে, মেরি কাউকে পাত্তা দেয় না সেটা আলাদা কথা, ঠিক আছে, কিন্তু মেরিকে সবাই ভালোবাসে। আর তোহরি মার্কেটে যখন ফল বিক্রি করতে যায় কুঞ্জরাদের সাথে বার্গেনিং করে, ওখানে ও তো রোজ কাজ করতে যায়, তো ওখানে অনেকেই মেরিকে পছন্দ করে। সি গেটস ডাউন অ্যাট দ্য স্টেশন লাইক এ কুইন, মেরি একদম কুইনের মতো নেমে আসে স্টেশনে। সি সিটস ইন আর ওন রাইটফুল প্লেস ইন দ্য মার্কেট, তারপরে মেরি গিয়ে নিজের একটা স্থান আছে, ও এখানে একদম কুইনের মতো গিয়ে বসে। সি গেটস স্মোকস ফ্রম আদার মার্কেটার্স, অন্যান্য এখন বন্ধু হয়েছে যারা ধর আশেপাশে যারা ফল বিক্রি করে তাদের কাছ থেকে এই সিগারেটটা দে রে, ঠিক আছে, বিড়িটা দে, ঠিক আছে, কে বলে? মেরি, বুঝতে পারলি? মেরি অন্যদের সাথে মানে ছেলেদের মতোই একদম স্মোক করে। ড্রিঙ্ক টি, চা খায়। চিউজ বিটেল লিপ, পান খায়। অ্যাট দেয়ার এক্সপেন্স, নিজে খরচ করে না, বুঝতে পারলি? কে? মেরি, বন্ধুগুলো টাকায় খায়, ঠিক আছে। সো এইটা হলো মেরি। বাট এনকারেজেস নো ওয়ান, তবে কাউকে খুঁজেও না রোজ রোজ, ঠিক আছে, বন্ধুরাই নিজে খাওয়ায়, বুঝতে পারলি? ঠিক আছে, খাচ্ছিস, খাওয়া খেয়ে দেবো, ঠিক আছে, এইরকম ব্যাপারটা, কিন্তু ও কাউকে এনকারেজ করে না, মানে হ্যাংলা নয়, বুঝতে পারলি? ঠিক। জালিম দ্য লিডার দ্য মার্কেটার্স, জালিম বললে বেশি ভালো হয়। ছেলের নাম কি রে? জালিম, নামটা দেখ, জালিম, বুঝতে পারলি? ওকে, তো জালিম হলো মার্কেটার্স দ্য লিডার, ওর সাথে ওর প্রেম চলছে। জালিম হলো একটা মুসলিম ছেলে, বুঝতে পারলি? তো জালিমের সাথে মেরির প্রেম চলছে, ক্লিয়ার না? ক্লিয়ার নয়? অ্যান্ড এ শার্প ল্যাড ইজ হার লাভার, বেশ ভালো ছেলে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা ছেলে, ভালো ছেলে, হাট্টা কাট্টা চেহারা, ভালো ছেলে। তো তার সে হলো কার লাভার, কার প্রেমিক? মেরির প্রেমিক। দে উইল ম্যারি, তারা বিয়েও করবে নাকি, মানে তারা সিরিয়াস রিলেশনশিপে আছে, লং টার্ম রিলেশনশিপ। ওয়েন ইদার সেভিং রিচ 100 রুপিস ইচ, দেখো রিচ 100, দুজনে টাকা জমাচ্ছে, মেরিও টাকা জমাচ্ছে, জালিমও টাকা জমাচ্ছে। এতে যখন 100 টাকা জমে যাবে তখন এরা বিয়ে করে নেবে, বুঝতে পারলি? মানে বিয়ে করবে কিন্তু 100 টাকা জমাতে, জান্নাত এবার ভাবছে 100 টাকা জমবে তবে বিয়ে করবে, ঠিক আছে। 100 টাকা আজকের দৃষ্টিকোণ থেকে নয়, পুরনো যুগে 100 টাকা তার মোটামুটি তুই ধরে নে, ওদের হিসাবে তুই 10,000 টাকা, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। যখন ওদের 10,000 টাকা জমবে, যেই আগে জমাবে 10,000 টাকা জমলেই হলো, মেয়েটাও জমাচ্ছে ছেলেটাও, যখন জমে যাবে ওরা বিয়ে করে নেবে, ঠিক আছে। সি হ্যাজ লেট জালিম অ্যাপ্রোচ হার অন দ্য প্রমিস অফ ম্যারেজ, সে জালিমকে হ্যাজ লেট, যা কি বলছে, সি হ্যাজ লেট জালিম অ্যাপ্রোচ হার অন দ্য প্রমিস অফ ম্যারেজ, জালিম প্রমিস করেছে যে আমি তোকে বিয়ে করব, তবেই সে জালিমের সাথে প্রেম করে। কে? ম্যারি। ডটার অফ অ্যান ওরিয়ান মাদার, সি লুকস ডিফারেন্ট, যদিও তার মা আদিবাসী, কিন্তু এ একদমই আলাদা দেখতে। কে একদমই আলাদা দেখতে? মেরি। সি ইজ অলসো এক্সেপশনালি টল, কি লম্বা রে বাবা, বিশাল লম্বা। সো সি কুড নট ফাইন্ড এ বয় অফ হার ওন কাইন্ড, সেই জন্য তার হাইটে ছেলেও পাওয়া যায় না, বুঝতে পারলি? তার হাইটে ছেলেও পাওয়া যায় না। দ্য কালার অফ ম্যারি স্কিন ইজ রেসিস্ট্যান্ট ব্যারিয়ার অফ দ্য ইয়ং অরিয়ন, এরা যে অরিয়ন গ্রুপে থাকে বা ওরায়নদের যে সমাজে এরা থাকে, এর গায়ের রঙটা আবার আদিবাসীদের মতো নয়, একদমই আলাদা, ঠিক আছে। তো সেই জন্য কি হচ্ছে বলতো, মিশতে পারে না, মানে সমাজ নিয়েও তাকে কমপ্লিটলি অ্যাকসেপ্ট করেনি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। মিসেস প্রসাদ হ্যাড লুকড ফর এ ম্যাচ, দেখ কি বলছে। মিসেস প্রসাদজি স্ত্রী, সে আবার মেরির জন্য একটা নাকি বর খুঁজেছে। প্রসাদজি স্ত্রী, প্রসাদজি বুঝতে পারলি তো, বুড়ো মানুষটা, ঠিক আছে। আর তার স্ত্রী মেরির জন্য একটা বর খুঁজে রেখেছে। কোথায়? ওদের বাড়ির যে মালি, তাহলে একে বিয়ে করলে এখানেই থাকবে, ও সারা জীবন কাজ করে যাবে আমার বাড়িতে, এইটা ওর প্ল্যানিং। কার প্ল্যানিং রে? প্রসাদজি স্ত্রী। প্ল্যানিংটা কি এই জন্য করেছে যে ম্যারির ভালো হবে? না, এই জন্য যে আমার বাড়িতে আমি ফ্রিতে একটা কাজের লোক পাবো সারা জীবন, নাহলে বিয়ে হলে অন্য কোথাও চলে যাবে। তো সেই জন্য প্রসাদজি চাই যে বাড়ির যে তোর মালি রয়েছে, মালির সাথে বিয়ে হয়ে যাক। দেখ
বা তার ছেলে এমনি কিছু আছে, দেখে নে, দেখ। দ্য গার্ডেনার সন, মালির ছেলে, ঠিক আছে, সি হ্যাড সেড, মালির ছেলেকে, চাই প্রসাদজির স্ত্রী চায় যে মালির ছেলের সাথে বিয়ে হয়ে যায়, ইউ ক্যান স্টে অন দ্য কম্পাউন্ড। প্রসাদজির স্ত্রী একদিন বলছে, দেখ কি বলছে, দেখ এই জায়গাটা আরেকবার বলছি আমি, ঠিক আছে। সো সি কুড নট ফাইন্ড এ বয় অফ হার ওন কাইন্ড, যেহেতু সে খুব লম্বা, তার গায়ের রং আলাদা, সে যে সমাজে থাকছে সেই সমাজের একই জাতিরও নয়, সে তার আসলে অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, তো সেই জন্য তার জন্য ছেলে পাওয়া মুশকিল। দ্য কালার অফ ম্যারি স্কিন ইজ রেসিস্ট্যান্ট ব্যারিয়ার অফ দ্য ইয়ং অরিয়ান মেন, এবং সমাজের বাকি ছেলেরা ওকে বিয়ে করতে চায় না, অফকোর্স প্রেম করতে চায় কিন্তু বিয়ে করতে চায় না। মিসেস প্রসাদ মানে প্রসাদজির স্ত্রী লুকড ফর এ ম্যাচ, একটা অবশ্য বরের সন্ধান দিয়েছে, মানে একটা ছেলে যে নাকি ওকে বিয়ে করবে। দ্য গার্ডেনার সন, আরে আমাদের যে মালি আছে না, মালির ছেলেটা তোকে বিয়ে করবে, করে না, ভালো ছেলে, এমনি বলছে। সি সেড, ইউ ক্যান স্টে অন দ্য কম্পাউন্ড, তাহলে তুই এই ঘরেই থাকতে পারবি রে সারাটা জীবন, আর আমিও সারা জীবন একটা ফ্রিতে কাজের লোক পেয়ে যাব। এইটা বললো না, যদি এইটা আসল কথা ছিল, ঠিক আছে। ভিকানি ওয়াজ এস্টাটিক, যখন এই প্রস্তাব শুনলো ভিকানি খুব আনন্দ, আরে দারুণ প্রস্তাব, মালির ছেলেটার সাথে বিয়ে করে না, হ্যাঁ 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 দুজনেই চাকরি করছে, ভালো জিনিস, দ্যাটস গুড। তখন কিন্তু ম্যারি বলছে, ম্যারি কি বলছে, তাই নো মিস্ট্রেস মাদার, না মালকিন মা, হ্যাজ সেড ইট টু কিপ হার ওয়ার্কার্স ক্যাপটিভ, না 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 আমি ওকে বিয়ে করব না, ও শুধু নিজের কাজের লোকের খোঁজে এইটা করতে চাইছে, ঠিক আছে, আমি বিয়ে করব না ওকে। সি উইল গিভ শেল্টার, ও কি আমাকে শেল্টার দেবে, ওরা কি আমাদেরকে শেল্টার দেবে, একটা ঝুপড়ি, ওইটুকু, এ স্যাক, স্যাক মানে ঝুপড়ি। হি ইজ এ গুড বয়, বলছে না রে ছেলেটা ভালো, মালিক ছেলেটা ভালো ছেলে, নো না, লিভিং ইন এ স্যাক, আমি কি করব ওকে বিয়ে করে, ঝুপড়িতে থাকবো সারা জীবন, ইটিং মাস, লোকের এঁটো খাবো, অ্যান্ড দ্য ম্যান ড্রিঙ্কিং, লোকটা এসে মদ খাবে, মদ খেয়ে ঘর ঢুকবে রোজ, নো সোপ নো অর অয়েল, সাবান নেই, শ্যাম্পু নেই, নো ক্লিন ক্লথ, না পরিষ্কার কাপড়, ওইভাবে আমি জীবনযাপন করব না, আমি থাকবো না, এইটা বলে ম্যারি। ক্লিয়ার না ক্লিয়ার নয়, দেখ ওর নিজের রাইট বোঝে, ক্লিয়ার না ক্লিয়ার নয়, বুঝতে পারছিস। আই ডু নট ওয়ান্ট সাচ এ লাইফ, এই ধরনের জীবন আমার দরকার নেই, পরিষ্কার মুখরাভাবে বলে দেয়, কে বলে দেয়, তুই তো বলতেই পারবি না কিছু, ঠিক আছে, তো ও কিন্তু বলে দেয়, বুঝতে পারলি। ম্যারি ওয়াজ আনউইলিং, মেরির ইচ্ছা নেই তো বিয়ে করেও না, ইচ্ছা না থাকলে বিয়ে করে না। সি ইজ অ্যাকসেপ্টেড ইন দ্য ভিলেজ সোসাইটি, তবে সমাজে, যে সমাজেও থাকে সেই সমাজে সবাই তাকে অ্যাকসেপ্টই করেছে, সম্মানের চোখে দেখে। দ্য উমেন আর হার ফ্রেন্ডস, যে সমাজেও থাকে সেই সমাজের মেয়েরা তার বান্ধবী। সি ইজ দ্য বেস্ট ড্যান্সার অ্যাট দ্য ফিস্ট, যখন নাচ হয় গ্রামে, আদিবাসী নৃত্য যখন হয়, আদিবাসী ফেস্টিভ্যালে যে নাচটা হয়, সেখানে সে সব দিকে ভালো ড্যান্স করে, সব দিকে ভালো নাচ করে। বাট দ্যাটস নট মিন সি ওয়ান্টস লিভ দেয়ার লাইফ, কিন্তু তার মানে এই নয় আমি ওদের সাথে নাচি গান করি থাকি, তার মানে এই নয় যে ওদের জীবনটা আমি কাটাবো, ওদের জীবন আমার দরকার নেই, অমনি ঝুপড়িতে থাকবো, লোকের এঁঠো খেয়ে থাকবো, হাজব্যান্ড মদ খেয়ে আসবে, তারপর মারপিট করবে, ঠিক আছে, ওইটা দরকার নেই আমার, বুঝতে পারলি। মেনি মেন হ্যাড ওয়ান্টেড টু বি হার লাভার, অনেক ছেলে তার প্রেমিক হতে চেয়েছিল। ম্যারি হ্যাড লিফটেড হার ম্যাকেট, বেশি বেশি করে প্রেম দেখাতে গেলে সে তার কাটারিটা তুলে ধরে, কে, ম্যারি, ওর ম্যাকেট মানে কাটারি, বুঝতে পারলি। দে আর আউটসাইডার্স, এবং বলে তোরা বাইরের, শোন, হু ক্যান টেল দ্যাট উড নট লিভ হার, এবং সে একদমই বিশ্বাস করে না। কি প্রমাণ আছে যে তোরা আমাকে ছেড়ে চলে যাবি না কিছুদিন পর, ঠিক আছে, যেমন আমার মায়ের সাথে হয়েছিল, ওটা একটা সাইকোলজিক্যাল ভয় যেন ওর মধ্যে ঢুকে আছে, অর্থাৎ প্র্যাকটিক্যালও বটে ব্যাপারটা, বুঝতে পারছিস ব্যাপারটা, সেই জন্য সে একটু সতর্ক এই সমস্ত বিষয়ে। লাইক বিকানি উইথ এ বেবি ইন হার বেলি, ঠিক আছে, যেভাবে বিকানির সাথে হয়েছিল, আমার মায়ের সাথে যেরকম হয়েছিল, ঠিক আমার সাথে হবে না কি মানে আছে, তোদের আমি বিশ্বাস করি না। দেয়ার ওয়াজ এ ফাইট ওভার হার ওয়ান্স ইন এ তহরি মার্কেট, তবে তাকে নিয়ে একবার বিরাট ঝামেলা হয়েছিল তহরি মার্কেটে, ও তহরি মার্কেটের লাভার্সদের একদম পরোয়া করে না,
বেশি লাভ মেকিং করতে এলে, প্রেম দেখাতে এলে, তখন কি করে, ওর ম্যাকেট কাটারিটাও তুলে ধরে এবং বলে আমি তোদের বিশ্বাস করি না, আমি জানি তোরা কী জন্য আসছিস, ঠিক আছে। এবং তারপর আই শ্যাল গেট প্রেগন্যান্ট অ্যান্ড ইউ উইল গেট ভ্যানিসড, হোয়াট আই শ্যাল ডু লাইক মাই মাদার, এই কথাগুলো বলে দেয়। তবে একটা ঝামেলা হয়েছিল তহরি মার্কেটে। দেয়ার ওয়াজ এ ফাইট ওভার হার, তাকে নিয়ে, মেরিকে নিয়ে একবার ঝামেলা হয়েছিল ইন তহরি মার্কেট। রতন সিং একবার ঝামেলা করেছিল, দ্য ড্রাইভার অফ এ টিম্বার ট্রাক। ওখানে যে গাড়ি চালায়, যে রতন সিং, বুঝতে পারলি, গাড়ি চালায়, ও একবার ঝামেলা করছিল। হ্যাড গট ড্রাঙ্ক, একবার মদ খেয়ে এসেছিল, অ্যান্ড ট্রাইড টু ক্যারি হার অফ, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল রতন সিং। ইট ওয়াজ দেন জালিম হ্যাড কাট ইন অ্যান্ড হিট রতন সিং। তখন জালিম এন্ট্রি করেছিল এবং জালিম রতন সিংকে খুব পিটেছিল, আর তখন থেকেই জালিমের সাথে তার প্রেম শুরু হয়েছে। কার? জালিম এবং ম্যারি, বুঝতে পারলি? মানে জালিম একবার তাকে বাঁচিয়েছিল রতন সিংয়ের হাত থেকে, এবং তখন থেকে জালিম এবং মেরির লাভ অ্যাফেয়ার শুরু হয়েছে। ইট ওয়াজ আফটার দ্যাট ম্যারি ওয়াজ সিন সেলিং ভেজিটেবলস, পিনাটস অর কর্ন সিটিং বিসাইড জালিম। আর তারপর থেকে ম্যারি সবসময় জালিমের পাশে বসে বিক্রি করে জিনিসপত্র, জালিমের পাশে বসে জিনিসপত্র বিক্রি করে। সি হ্যাজ নেভার বিন অন হার রুম, সি হ্যাজ নেভার বিন অন হার রুম, সি হ্যাজ নেভার বিন অন হিজ রুম, সরি, সি হ্যাজ নেভার বিন টু হিজ রুম। তবে মেরি কোনোদিনও জালিমের ঘরে যায় না, মানে ওর সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য, মানে ফিজিক্যাল রিলেশনশিপের জন্য কোনোদিন যায় না। নো ম্যারেজ ফার্স্ট, ও বলে না না না, আগে ম্যারেজ হবে তারপর কিছু, ঠিক আছে। জালিম রেসপেক্টস দিস গ্রেটলি, জালিম এটাকে রেসপেক্ট করে, ঠিক আছে, ঠিক আছে মহারানী, অল রাইট, অ্যাকসেপ্টেড, কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্টেড, রাইট। তো জালিম অ্যাকসেপ্ট করে নিয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। কার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করেছে? মেয়েটার। ইয়েস, দেয়ার ইজ সামথিং ট্রু ইন ম্যারি, বলতে হবে ম্যারির মধ্যে কিছু ব্যাপার আছে আলাদা। দ্য পাওয়ার অফ অস্ট্রেলিয়ান ব্লাড, যাই বলো তাই বলো, এটা যেন অস্ট্রেলিয়ান ব্লাডেরই খেলা, বুঝতে পারলে। দেয়ার ইজ ডিস্ট্রাস্ট ইন ম্যারিজ সামওয়ে, কোথাও যেন ম্যারির মধ্যে না একটা ট্রাস্ট করার অভাব রয়েছে, ও সবাইকে বিশ্বাস করে না, ম্যারি সবাইকে বিশ্বাস করে না। সি ডাজ নট ট্রাস্ট ইভেন জালিম ফুললি, এমনকি জালিমকেও ফুললি বিশ্বাস করে না ও কখনো কখনো। ইভেন দ্য মার্কেটার্স অফ দ্য তোহরি নো দ্যাট দে উইল ম্যারি অ্যাজ সুন অ্যাজ দেয়ার ইজ 100 রুপিস। তোহরি মার্কেটে সবাই জানে যে তাদের যেদিন 100 টাকা জমে যাবে, এরা কী করবে, বিয়ে করে নেবে। জালিমস ভিজন ইজ দ্যাট হি হিমসেলফ উইল সেভ দোজ 100 রুপিস। জালিম বলছে আমি নিজে 100 টাকা জমাবো, ঠিক আছে, তাড়াতাড়ি। ইট উইল বি গুড ইফ ম্যারি ব্রিং সামথিং টু হারসেল, আর ম্যারি যদি তুই কিছু জমাতে পারিস নিয়ে আয়, কিন্তু আমি নিজে 100 টাকা জমাবো, এটা জালিম বলে। জালিম বলে আমি নিজে জমাবো রে, হ্যাঁ তুই যদি কিছু জমাচ্ছিস জমা, সেটা ঠিক আছে। সো সি হ্যাজ লেফট টু জালিম রেসপন্সিবিলিটি অফ সেভিং মানি, তাই সে সো সি হ্যাজ, দেখো, সি হ্যাজ লেফট টু জালিম রেসপন্সিবিলিটি অফ সেভিং মানি। যেহেতু জালিম নিজে বলেছে যে আমি টাকা জমাবো, তাই সে জালিমের উপর ছেড়ে দিয়েছে, ঠিক আছে টাকা তুই জমা, আমিও কিছু জমাচ্ছি, তো তুইও টাকা জমা, মেনলি তুই জমাবি যেহেতু তুই বলছিস জালিম, ঠিক আছে। ইট ইজ নট ইজি ফর জালিম, কিন্তু জালিমের জন্য টাকা জমানো সহজ নয়। কেন? হি হ্যাজ হিজ প্যারেন্টস, ব্রাদার, সিস্টার ইন দ্য ভিলেজ, তার গ্রামে ভাই বোন, প্যারেন্টস, সিস্টার সবাই আছে, মা বাবা সবাই আছে, তো তাদের জন্য তাকে খরচ করতে হয়। হিয়ার হি শ্যাল হ্যাভ টু রেন্ট এ প্লেস, বাই এ পটস অ্যান্ড প্যান্স, এখানে যে তারা নতুন ঘর বানাবে, ঘরে থাকবে, একটা ঘর ভাড়া নেবে, নতুন বাসনপত্র কিনবে। হি উড নট বি এবল টু ক্যারি অল দ্য এক্সপেন্স, সেটা একা এত কিছু খরচ বহন করতে পারবে না, তাই মেরিও কিছু অর্থ উপার্জন করে এবং অর্থ জমায়। অ্যান্ড হি ওয়ান্টস টু ড্রাইভ মেরি ক্লথ, সর্বোপরি সেন মেরিকে আবার গিফট দিতে চায় মাঝে মধ্যে। হি উড নট বি এবল টু ক্যারি অল দ্য এক্সপেন্স, হি ওয়ান্টস টু গিভ মেরি ক্লথ অর কেক অফ সোপ, বিভিন্ন ধরনের সাবান এনে দিতে চায়, মেরির ওইগুলো খুব ভালো লাগে। মেরি গিভ হিম দ্য ফার্স্ট প্রেজেন্ট, আর মেরিই তবে তাকে প্রথম উপহারটা দিয়েছে। প্রথম উপহারটা জালিম দেয়নি, মেরি জালিমকে দিয়েছে প্রথম উপহারটা, বুঝতে পারলে। এ কালার্ড কটন ভেস্ট, একটা নতুন গেঞ্জি দিয়েছে, রঙিন কালারের গেঞ্জি। ইয়োর গিফট, জালিম ইজ ডিলাইটেড, তুমি আমাকে গিফট দিচ্ছ। জালিম পুরো খুশি হয়ে, যেদিন মেরি ওকে গিফট দিল, ফার্স্ট গিফট দিল যখন মেরি, তখন জালিম খুশি হয়ে বলছে তুমি আমাকে গিফট দিচ্ছ, এটা আমার জন্য।
নো ইয়োর ব্রাদার্স ওয়াইফ সেন্ট ইট, না তোমার ভাইয়ের বউ এটা পাঠিয়েছে, ঠিক আছে, মজা করে বললো, সিরিয়াসলি না, ঠিক আছে, এটা রিপ্লাই করলো। এখানে ইয়োর ব্রাদার্স ওয়াইফ আছে যে রে, এখানে ইয়োর ব্রাদার্স ওয়াইফ, হ্যাঁ। মেরি সেজ সার্কাস্টিকলি, ব্যঙ্গ করে বললো, বুঝতে পারলে, ব্যঙ্গ বললো তুমি আমার জন্য এনেছো, বলছে না এটা আমি আনিনি, ঠিক আছে, ইয়োর ব্রাদার্স ওয়াইফ হ্যাজ ব্রট, এইরকম বলছে। আফটার দ্যাট জালিম গেভ হার প্রেজেন্টস নাও এন্ড দেন, তখন থেকে ওই যে মেরি দেওয়া শুরু করে দিয়েছি গিফট, তখন জালিম প্রায়শতই কখনো কখনো গিফট দেয়। ম্যারি ডাজ নট ওয়ের দোজ ক্লথ, ম্যারি কিন্তু ওইগুলো পরে না। সি ওয়েয়ার্স দেম আফটার দ্য ওয়েডিং, সে বলছে আমি পরবো, বিয়ের পর ওইগুলো পরবো, ঠিক আছে। মেরি আন্ডারস্ট্যান্ড দ্যাট জালিম ইজ টেকিং মেনি পেনস টু সেভ মানি, মেরি বোঝে যে জালিম টাকা সংগ্রহের জন্য কত খাটছে। ইভেন সো সি সেজ নাথিং, সে কিছুই বলে না। ফর সি হ্যাজ সেভড 92 ইফ নট 100 রুপিস, মেরিও জমা করে নিয়েছে 92 রুপিস, 92 টাকা হয়ে গেছে, আর 100 টাকা হলেই বিয়ে করবে, 8 টাকা দিয়ে দে, ঠিক আছে, তো বিয়েটা হয়ে যায় নাকি রে, ওকে ফাইন। তো তারা নিজেরা জমাবে, তুই দিলে কেন নেবে, ঠিক আছে, ওরা নিজে জমাবে 100 টাকা, তারপর বিয়ে করবে। সি হ্যাজ আর্ন দ্যাট মানি, তারা ওটা সংগ্রহ করেছে, উপার্জন করেছে। অ্যাট দ্য প্রসাদ এস্টাবলিশমেন্ট, প্রসাদজির কাছে কাজ করেছে, বাই গভর্নমেন্ট রেগুলেশন। ইফ দেয়ার ইজ মহুয়া ট্রি অন এনি ল্যান্ড ইন দ্য ফরেস্ট এরিয়া, দ্য রাইট টু দ্য ফ্রুট গোজ টু দ্য পিকার্স। ফরেস্ট একটা গভর্নমেন্টের আইন হয়েছে, সরকারের একটা আইন আছে, মহুয়া গাছ যদি জঙ্গলে কোথাও থাকে, যে কোনো অঞ্চলে জঙ্গলে যদি মহুয়া গাছ থাকলো, একটা বড় বাগান আছে, মহুয়া গাছ হয়ে গেছে, মহুয়া গাছে যে কেউ ওই ফলগুলো তুলতে পারে, এটা হচ্ছে আইন। মহুয়া গাছ কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না, বুঝতে পারলে। জঙ্গলে যদি মহুয়া গাছ হয়েছে, ওটাতে যে কেউ ফল পাড়তে পারবে। ইউ গেট লিকুইড ফ্রম মহুয়া, এবং তুমি মহুয়া থেকে তুমি কি করতে পারো, একটা লিকুইড মদ বানাতে পারো। দ্য অয়েল অফ ইটস ব্ল্যাক সিড অফ দ্য মহুয়া ফ্রুট গেটস টু দ্য মেক অফ দ্য ব্ল্যাকিস্ট ওয়াশিং সোপ, এবং কি মহুয়ার যে কালো কালো বীজগুলো হয়, সেই বীজ দিয়ে তুমি কি পরিষ্কার করার জন্য সাবানের মতো ব্যবহার করতে পারবে, সাবান গুঁড়ির মতো ব্যবহার করতে পারবে মহুয়া বীজ, এবং মহুয়া ফল দিয়ে মদ তৈরি হয়। এটু বোঝা গেছে, ক্লিয়ার? ইট ইজ ম্যারি হু পিক্স দ্য ফ্রুট অফ 4 মহুয়া ট্রি, ম্যারি এইভাবে ফলগুলো তোলে, 4টা মহুয়া গাছের ফল তুলে ম্যারি। অ্যাট প্রসাদজির প্রপার্টি, প্রসাদজির প্রপার্টি থেকে। নো ভিলেজার হ্যাজ বিন এবেল টু টাচ দ্য ফ্রুট ইভেন ইন জেস, কেউ মজা করেও মেরির ফলগুলো মজা করেও ছুঁতে পারে না, যে নিয়ে নেবো একটা মজা করে, অমনি পারে না কেউ। মেরি হ্যাজ ইনস্ট্যান্টলি রেজড হার ম্যাকেট, কেউ যদি মজা করেও তার একটা দুটো ফল নিয়ে নিয়েছে, মেরি সঙ্গে সঙ্গে ম্যাকেটটা তুলে ধরে, তার কাটারিটা তুলে ধরে। দিস ইজ হার বাই রাইট, এটা যেন তার অধিকার। আমি এত খাটছি, বাগানটা পরিষ্কার করছি, আর মহুয়া ফলটা আমি তারপর গাছে জোরে পাড়ছি, তারপর তুই ওটা ভৃতে ভৃতে নিয়ে নিবি, ঠিক আছে, ও কাউকে দেয় না। দিস ইজ ওয়াই শি ওয়ার্ক সো হার্ড ফর নো ওয়েজেস অ্যাট দ্য প্রসাদ হাউস, সেই জন্যই তো কোনো পয়সা নেয় না প্রসাদজির বাড়ির কাছ থেকে, প্রসাদজির কাছ থেকে। সে নিজে খাটে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঘরদোর, তারপর গাছ থেকে পাড়ে, তো কমপ্লিটলি তার, এটা তার অধিকার। কেউ কি করে মজাতে এমনি এমনি নিয়ে নিতে পারে, সে কাউকে নিতে দেয় না। মিসেস প্রসাদজি ডাজ নট লাইক ইট মাচ, মিসেস প্রসাদজির যে স্ত্রী, সে খুব একটা পছন্দ করে না মেরির এই সমস্ত জিনিসগুলোকে। বাট লক্ষ্মণ প্রসাদ, প্রসাদজির পুরো নাম লক্ষ্মণ প্রসাদ সেজ, মিসেস প্রসাদজি রয়েছে, প্রসাদজির যে স্ত্রী, সেইগুলো খুব একটা পছন্দ করে না, মেরি খুব বেশি বাড়বাড়ন্ত মেয়েটা, ঠিক আছে। কিন্তু প্রসাদজি বলে না না না, ওকে নিয়ে কিছু বলো না, ও কিন্তু যথেষ্ট খেটে দেয় আমাদের জন্য। টেক নো নোটিস, এগুলো কিছু মাইন্ড করে না প্রসাদজি। হু উইল ক্লিন সো ওয়েল, এত পরিষ্কার ঘর দোর কে রাখবে? প্যাস্টার্স দ্য কাউ সো ওয়েল, গরুগুলোকে মোষগুলোকে চড়াতে নিয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কে করে দেবে? সেল ফ্রুট, ফলও বিক্রি করবে, ভেজিটেবল নাটস অ্যাট সে প্রফিট অ্যাট তোহরি মার্কেটে গিয়ে এগুলো বিক্রি করবে, কে এগুলো করতে পারে? কেউ পারে না। তো ও যা করছে করতে দাও, ছেড়ে দাও। মেরি ওয়ার্কস লাইক এ ডগ,
মেরি একদম কুকুরের মতো ঘাঁটতে পারে, বাট ডাজ নট টলারেট ফ্যামিলিয়ারিটি ফ্রম প্রসাদজি। কিন্তু প্রসাদজি যখন তার সাথে এই আর কি হাসি ঠাট্টা করে, সেগুলো সে সহ্য করে না। বুঝতে পারলি? সো ম্যারি, প্রসাদজি একদিন মজা করে করে বলছে, কি বলছে দেখ, সো ম্যারি, ম্যারি, হাউ মাচ মানি, হাউ মাচ ডিড ইউ মেক অন দ্য সেল অফ মহুয়া? ম্যারি, ওই মহুয়া ফল বিক্রি করে কত টাকা পাস রে? কে বলে? প্রসাদজি। প্রসাদজি কি বলছে রে? ম্যারি, ওই মহুয়া ফল বিক্রি করে কত টাকা পাস রে? হোয়াট ইজ ইট টু ইউ? তাতে তোমার কি বাবু? কে বলে? মেরি। কাকে বলে? প্রসাদজিকে। প্রসাদজিকে সরাসরি মুখের উপর বলে দেয়, তাতে তোমার কি, আমি যত টাকাই পাই। ঠিক আছে। ওপেন এ মহুয়া ল্যান্ডিং বিজনেস, ও মানি ল্যান্ডিং বিজনেস। প্রসাদজি বলে, ও সুদখোরির ব্যবসা শুরু করবি নাকি? অনেক টাকা জমে যাচ্ছে মনে হচ্ছে তো। তো মজা করে বলে, রাইট, মনে হচ্ছে সুদখোরির ব্যবসা শুরু করবি, তাই না? এত টাকা জমাচ্ছিস। ইয়েস আই উইল, হ্যাঁ হ্যাঁ জমাবো, হ্যাঁ শুরু তো করবোই। আপনার চাই কি পয়সা? ঠিক আছে, এইরকম বলে। ইট ইজ গুড অফ মি, লেট ইউ পিক দ্য মহুয়া। তখন প্রসাদজি আস্তে আস্তে বলে, দেখ আমি অনেক ভালো মানুষ, তোকে মহুয়া গাছ থেকে মহুয়া ফাড়তে দিই। ঠিক আছে, আমি যদি না দিই মহুয়া গাছ থেকে, ইট ইজ গভর্নমেন্ট প্রপার্টি, আই কুড হায়ার পিপল। শোন, এটা গভর্নমেন্টের প্রপার্টি, আমি যে কোনো লোক ডেকে আনতে পারি, অ্যান্ড হ্যাভ দ্য ফ্রুট পিকড আপ অ্যান্ড আই ডিড নট ডু ইট। আমি কি চাইলে পারি না লোক লাগিয়ে অন্য লোক আনবো, তারপর সব মহুয়া ফলগুলো একদিনে পাড়া করাবো? এমনিও তো আমি পারি, মহুয়া গাছের ফল সব পেড়ে নেবো। প্রসাদজি মজা করে বলে, কাকে বলে রে? তখন কি বলে, ও রেগে যায় তখন। লেট হার্ড পিপল কাম অ্যান্ড সি। ঠিক আছে, লোক ডাকো তুমি। আই হ্যাভ মাই ম্যাকেট, তুই ডাক লোক, আমার কাছে দেখ ছুরিটা আছে। ঠিক আছে, এই ম্যাকেটটা আমার কাছে আছে। মেরিজ ভয়েস ইজ হার্স অ্যান্ড গ্রিম। তখন মেরি রেগে যায়, আসলে হার্স একটু কর্কশ হয়ে যায়, আর গ্রিম গম্ভীর হয়ে যায়। বুঝতে পারলি এইটা? প্রসাদজি সেজ, ইট ফিগার্স হোয়াইট ব্লাড। হ্যাঁ, তোর মধ্যে তো আবার অস্ট্রেলিয়ান রক্ত দৌড়ছে, তোর সাথে বেশি ঝামেলা করাই উচিত নয়। ঠিক আছে, হ্যাঁ যা যা যা, মহুয়া ফলগুলো পাঠ। মিসেস প্রসাদজি হ্যাজ ম্যারি গিভ হার অয়েল রাব ডাউন। মিসেস প্রসাদজি অনেক সময় মিসেস প্রসাদজি অনেক সময় ম্যারিকে বলে, একটু তেলটা মাখিয়ে দে না রে মেরি। ঠিক আছে, মিসেস প্রসাদজি। ঠিক আছে, আউট অফ আর লার্ডি বডি, তার সে মোটা সোটা দেহটা। ঠিক আছে, বয়স্ক মহিলা, তো বলে যে তেলটা একটু ঘষে দে। সি লুকস অ্যাট, কি মুশকিল, হার্ড পারফেক্ট ফ্রেম, অ্যান্ড সি সেজ সো। দেখ কি বলছে, আউট অফ আর লার্ডি বডি সি লুকস অ্যাট দ্য মেরিজ হার্ড পারফেক্ট ফ্রেম। যখন মেরি তাকে তেল মালিশ করে দেয়, মিসেস প্রসাদজি একবার করে মেরির শরীরটার দিকে তাকায়, সো পারফেক্ট, সো বিউটিফুল, সো রাভেস্ট। বুঝতে পারলে? মানে এত সুন্দর সুগঠিত দেহটার দিকে সে মাঝে মধ্যে বোধহয় জেলাস ফিলও করে। কে? প্রসাদজি। সি সেজ সো। হোয়াটস অ্যাবাউট ইউর ম্যারেজ? আরে বিয়ে কখন করবি? তার দিকে তাকিয়ে তাকিয়ে বলে। কার দিকে বলে? ম্যারির দিকে। হোয়াট ডাজ জালিম সে? জালিম কি বলছে, তোকে বিয়ে করবে কি না? ঠিক আছে, কে বলছে? প্রসাদজির স্ত্রী বলে, হোয়াট ডু ইউ ওয়ান্ট দ্য পোর ফক্স টক, উইল ইউ অর্গানাইজ মাই ম্যারেজ? তুমি এত কেন টেনশন নাও, তুমি কি আমার বিয়ে দেবে? কে বলে? মেরি বলে। বুঝতে পারলি? গড বি প্রেজড উইথ এ মুসলিম, তুই একটা মুসলিমকে বিয়ে করবি? আই রান সাচ এ ম্যারেজ, ওয়াই নট? না, কেন বিয়ে করবো না? দ্য মুসলিম, ইয়েস হি উইল ম্যারি, সেই মুসলিম ছেলেটা বলেছে আমাকে বিয়ে করবে, তা আমি তো অবশ্যই ওকে বিয়ে করবো। ইউর ব্রাদার ওয়ান্টেড অনলি টু কিপ মি, আর তোমার ভাইটা তো বিরাট বদমাস, ও তো শুধু আমাকে প্রেম করে রাখতে চায়, বিয়েতে কিছু করবে না, খুব বদমাস লোক। কে বলে দেয়? মেরি। কাকে বলে দেয়? প্রসাদজির স্ত্রীকে। প্রসাদজির স্ত্রী ওর ম্যারেজের ব্যাপারে ইন্টারফেয়ার করতে, তুই মুসলিম ছেলেকে বিয়ে করবি? হ্যাঁ করবো, আমাকে বিয়ে করবে, আর তোমার ভাইটা তো বিরাট বদমাস, ও শুধু আমার সাথে প্রেম করতে চায়, আর জানি ও কী চায়, খুব বদমাস লোক, এমনি বলে দেয়। বুঝতে পারলি? দ্য মিস্ট্রেস সোয়ালোজ দ্য স্ল্যাপ, প্রসাদজির স্ত্রী চুপচাপ চটটা খেয়ে নেয়। ঠিক আছে, এটা তো চড়েই হলো একদিক থেকে। বুঝতে পারলি? আর শেষ নয়, চড় শুধু তো হাত দিয়ে মারা নয়, কথা দিয়েও চড় মারা যায়। তো মেরি তাকে চড় মেরে দেয় ওইভাবে। তো তখন আর প্রসাদজি বিশেষ গল্প বাড়ায় না। বুঝতে পারলি?
and says nothing. You have to take word from a girl who work like an animal, carries a 40 pounds bag on her back. তোমাকে তো বাবু কথা শুনতেই হবে। একটা মেয়ে তোমার জন্য এত খাটছে, 20 কেজি বহন করে নিয়ে যাচ্ছে, মানে 40 পাউন্ড তোমার জন্য বহন করে নিয়ে যাচ্ছে, সারাদিন খাটছে, তারপর তুমি আবার ভাষণ মারবে তাকে, সে তো তোমার কথা শুনবে না। বুঝতে পারলে? তোমাকে তো ওর কথা শুনতেই হবে। অ্যান্ড ব্রডস দ্য ট্রেন, তোমার জন্য ট্রেনে করে নিয়ে যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে। ক্লিনস দ্য হোল হাউস ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে পুরো ঘর পরিষ্কার করে দিচ্ছে। এত শত কিছু করছে তোমার জন্য, ফ্রিতে ফ্রিতে, তুমি 1 পয়সাও দিচ্ছ না। আর সেই মেয়েটাকে তুমি আবার লেকচার দিতে যাবে, ভাষণ শোনাবে, সে তো শুনবে না। ঠিক? এভরিওয়ান ইজ অ্যাফ্রেড অফ ম্যারি। ম্যারিকে আসলে সবাই ভয় পায়। ম্যারি ক্লিনস হাউস, পেস্টার্স ক্যাটেল, ম্যারি ঘর পরিষ্কার করে, গবাদি পশু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। উইথ আর ইনভায়োলেট কনস্টিটিউশন, হার ইনফিনিটি এনার্জি, তার কি এনার্জি, এনার্জি যেন শেষই হয় না। অ্যান্ড আর রেজার শার্প মাইন্ড, কি তীক্ষ্ণ বুদ্ধি তার। On the field, she lunches on fried corn. She stands in the picks fruits and oversees picking. সে সব জায়গায় নজরদারি করে। She weighs the stuff herself for the buyer. সে নিজেই মাপঝোপ করে দেয় বায়ার্সদের জন্য। She puts the fruit beaten by bats and birds into a sack. যে ফলগুলো পাখিতে খেয়ে দিয়েছে সেই ফলগুলো সাইডের অন্য বস্তাতে রাখে। অ্যান্ড ফিডস ইট টু দ্য মাদার্স চিকেন, এবং সেই খাবারগুলো চিকেন দিকে খাইয়ে দেয়। When the rains come, she replants the seeding carefully. যখন বৃষ্টি আসে তখন সে বীজ বপন করে, গাছ লাগায়। She watches out for everything. সে সব কিছুর ওপর নজরদারি করে। She buys rice, oil, butter. সে রাইস কেনে, অয়েল কিনে, বাটার কেনে, স্পাইস মশলা কিনে। ফর দ্য প্রসাদজি ইন দ্য তোহরি মার্কেট, প্রসাদজির জন্য যে গোলদারি জিনিসগুলো আছে সেইগুলো মেন মার্কেট থেকে কিনে এনে দেয়, 1 পয়সাও সেখান থেকে চুরি করে না। She says herself, the money I saved you and the money I make you, how much do you put together out of it yearly, mistress mother? সে কথায় কথা মেরিও জিজ্ঞেস করে দেয় মালকিনকে, আচ্ছা মালকিন, আমি তোমার জন্য এত খেটে দিই, এত টাকা বাঁচিয়ে দিই, তোমার বছরে কত টাকা বাঁচে? কে জিজ্ঞেস করে? মেরি। কাকে জিজ্ঞেস করছে? মিস্ট্রেসকে জিজ্ঞেস করে যে মালকিন, আমি তোমার কত টাকা বাঁচাই বলো তো? সারা দিন খাটি, সারা মাস খাটি, তারপর তোমার জন্য গ্রোসারি থেকে সব কিছু এনে দিই, পয়সা চুরি করি না, কত টাকা আমি বাঁচিয়ে দিই বলো তো? ওয়াই শুড আই টেক এ চিপ শাড়ি, আর আমাকে এমনি সস্তার শাড়ি দিবে বছরে একবার? শাড়ি যখন দিচ্ছে ধর পূজার সময় একটা সস্তার শাড়ি দেয়, আমি তোমার কত টাকা বাঁচাই বলো, আর তুমি আমাকে এমনি সস্তার শাড়ি দিবে? ঠিক আছে, এইরকম বলে দেয় মেরি। আই শ্যাল ড্রেস ওয়েল, ইউজ সোপ অ্যান্ড অয়েল, গিভ মি এভরিথিং। আমি সবেই নেবো, সাবান নেবো, তেল নেবো, ভালো শাড়ি নেবো, সব কিছু আমাকে দাও, আমি তোমাদের জন্য এত কিছু করছি, আমাকে অমনি সস্তার শাড়ি দিলে কেন নেবো আমি? মিসেস প্রসাদ ইজ অবলাইজ টু ড্রেস হার ওয়েল। মিসেস প্রসাদ তার দাবি মেনে নিতে বাধ্য হয়, কারণ মেরি চলে গেলে তার কাজ কে করবে, তার লস হয়ে যাবে। তো সেই জন্য মেরির গুরুত্ব বোঝে। সামটাইমস মেরি গোজ টু দ্য ভিলেজ টু গসিপ। মাঝে মধ্যে মেরি গ্রামেও যায় গল্প করার জন্য। হোয়েন সি ক্যান, যখন তার সময় থাকে গল্প করতে যায়। দেন সি পুটস হার শাড়ি অ্যারাউন্ডস হার বেলি অ্যান্ড বিকাম মিসেস প্রসাদ। এবং গ্রামের লোকেদের সামনে মিসেস প্রসাদজি কেমন করে অ্যাক্টিং করে, ও অ্যাক্টিং করে করে দেখায়, মানে মিমিক্রি করে দেখায়। মিসেস প্রসাদজি কেমন মানে কেমন থাকে এইগুলো মিমিক্রি করে, লিমস কত খুঁড়িয়ে ঘুরিয়ে চলে, তারপর বিকামস প্রসাদজি, তার প্রসাদজির মতো অ্যাক্টিং করে দেখায়। অ্যান্ড মেক্স এভরিওয়ান লাফ, সবাইকে হাসায়। খুব মজাদার মেয়ে, বুঝতে পারলি? দেয়ার সি ইজ এজি, খুব কমফোর্টেবলের মধ্যে থাকে, আরাম করে গল্প করে, হাসি মজা করে, ঠাট্টা করে। When the young woman say, hey মুসলমানস চিক, হোয়াই হেয়ার, কেউ তার বন্ধুগুলো তাকে বলে, মানে সেই যোগে জাতপাত ছিল তো, তুই তো মুসলিমের গার্লফ্রেন্ড রে, ঠিক আছে, এখানে কি করছিস? তুই আমাদেরকে কাউকে বিয়ে কর না। তখন বলছে, দেখ, উড ইউ ম্যারি মি, তোরা কি আমাকে কেউ বিয়ে করবি? মানে আমাদের সাথে থাক না, বিয়ে করবে না ওরা কেউ, বুঝতে পারলি? তো বলছে কি যে উড ইউ ম্যারি মি, তোরা কি কেউ আমাকে বিয়ে করবি? উড ইউ কি মাথা নত হয়ে গেল কেন? এবার বল, ওয়াই আর ইউ, দেখ বলছে, ওয়াই আর নট ইউ টল হোয়াইট লাইক মি। তো যেহেতু ওকে একটু আগে টিজ করলো ছেলেগুলো, আরে মুসলমানের গার্লফ্রেন্ড এমনি বললো না, এমনি বললো, তার উত্তরে বলছে, আরে তুই তো আমার মতো লম্বাও নস, বিয়ে করবো কি করে রে?
আমার মতো তো ফর্সাও নোস, এও টিজ করে দেয়, মানে ছেলে বন্ধুগুলোর সাথে টিজ করে, বুঝতে পারলি? ওকে টিজ করলে এও টিজ করে দেয়। এবার এ হোয়াইট ম্যানস ডটার, ঠিক আছে? ওয়াই নট এ টল অ্যান্ড হোয়াইট লাইক মি, ইউ আর এ হোয়াইট ম্যানস ডটার। আরে তুই তো ব্রিটিশের মেয়ে রে। বিগ হোয়াইট চিপ পুটস এ চাইল্ড ইন উমেন্স বেলি অ্যান্ড রানস লাইক এ র্যাট। মাই মাদার, দেখ বলছে হ্যাঁ আমার বাবাটা না একটা একটা ভীতু ছিল, আমাকে আমার মায়ের কোলে দিয়ে তারপর দৌড়ে পালিয়েছে। মাই মাদার ইজ ব্যাড নিউজ হোয়েন সি ইজ, এটা আমার মায়ের জন্য খারাপ খবর ছিল। হোয়েন ইউ সি এ হোয়াইট ডটার ইউ কিল হার ইন দ্য রাইট ওয়ে। যদি ওই রকম তোমার সাথে হয়, সেই হোয়াইট ডটারটাকে প্রথমেই মেরে দাও, ওকে এত কষ্ট দিও না। দেয়ার আর দ্য টু প্রবলেমস, হোয়াটস অ্যাবাউট ইউ, সি কিল্ড, আই উড নট হ্যাভ বিন। সে যদি আমাকে মেরেই ফেলতো তাহলে আমাকে আর এত কষ্ট সহ্য করতে হতো না, তোদের কথা শুনতে হতো না। এইটুকু দেখে না, ক্লিয়ার না গো?